আচ্ছা, এখানে একটা বর্ডার ছিল, তাই তো? ফার্স্ট অফ অল আমরা উপরের সেকশনটা ঠিক করে আসি। এই টোটালটা হচ্ছে পজিশন যে মেনুর এই ব্যানারের উপরে নিয়ে আসতে হবে। যেমন এখানে দেখতেছি যে এখানে মেনু আইটেমটা মানে মেনু সেকশনটা ব্যানারের উপরে। এই কাজটা করে আসি। এখানে টোটাল মেনুটাকে একটা নাম দিয়েছিলাম আমরা হেডার মেনুটার। এই যে সেই হেডারটা। তো এখানে আমরা এটাকে পজিশন অ্যাবসলিউট করি। অ্যাবসলিউট টপ থেকে করলাম 0, লেফট থেকে করলাম 0। পজিশন অ্যাবসলিউট করলে একটু প্রবলেম হওয়ার কথা, দেখে হয় কিনা। এই যে কোনায় চেপে চেপে আসবে, লজিক্যালি এটা হওয়ার কথা, কারণ এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে ব্যবহার করতেছি, ফ্লেক্স দিয়ে কাজ করা হয়েছে, যে কারণে কন্টেন্ট যেহেতু পাইনি বা তার যে একটা নিজস্ব শক্তি ছিল যে উইথ অটোমেটিক নিয়ে নিত, সেটাকে সে ছেড়ে দিয়েছে, যে কারণে যতটুকু কন্টেন্ট অতটুকু হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে উইথ 100% করে দিতে হবে, শেষ। ওকে, আচ্ছা। এরপরে এইখান থেকে মনে হয় আমাদের কালার এটা না হয় উপরেরটা হওয়া উচিত ছিল, দুটো কালার ব্যবহার করছিলাম। এবার মোটামুটি ঠিক আছে, তাই তো? আচ্ছা, এটা দরকার নেই। সেকেন্ড যে কাজটা ছিল সেটা হচ্ছে এই স্লাইডার কন্টেন্টের সাথে আমরা একটা বর্ডার ইউজ করছিলাম, বর্ডার। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে যদি বর্ডারটা ইউজ করাটা উচিত হচ্ছে না বা এটা করাটা ঠিক না, তারপরেও করি ডিজাইনের খাতিরে, যেহেতু ডিজাইনের ভিতরে আছে, দেওয়া আছে। তো আমরা এখানে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে ওই যে বলছিলাম বিফোর আফটার দিয়ে অনেক ঝামেলা করে, অত ঝামেলা না করে আমরা সরাসরি ইমেজ আকারে ব্যাকগ্রাউন্ডে বসায় দিতে পারি, ঠিক আছে? এখন ইমেজ আকারে বসানোর জন্য আমরা চাইলে এখানে একটা ইমেজ নিতে পারি, ইমেজ নিয়ে পজিশন অ্যাবসলিউট দিয়ে তাকে জায়গা মতো নিতে পারি, এই একটা। অথবা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি, যেভাবে আমাদের খুশি সুবিধা। তো আমি একটা কাজ করি, এখানে ইমেজ আকারে নিয়ে আসি, দেখি কোনটা আনলে সুবিধা হয়। আর এখান থেকে এটাকে কেটে নিয়ে আসি। ইমেজ আকারে নেওয়াটা বেটার, কাজের সুবিধা হয়। এটা ইমেজ থেকে ট্রিম, নিজে যখন টেমপ্লেট বানাবো তখন আমি ফটোশপ ইলাস্ট্রেটর থেকে একটা ইমেজ বানাই নিয়ে মানে সে বানাই নিয়ে যেটা ইমেজ করে তারপরে আমি দিলে ফাইল থেকে সেভ করে অবশ্যই পিএনজি করে নেবেন, সেভ। স্যার প্রজেক্টে প্রচুর সমস্যা হচ্ছে, এর জন্য জমা নিয়ে সব সমস্যা চলে যাবে। বলে দিলাম ব্যানারের বর্ডার, সো ইমেজেস স্ল্যাশ ব্যানার বর্ডার, এখানে বলে দিলাম ব্যানারের বর্ডার। সেভ করি, দেন রিলোড করি, চলে আসছে, ঠিক মতোই চলে আসছে। এটা যেহেতু আমরা স্প্যান দিয়ে করছিলাম, যে কারণে পাশে চলে আসছে। ওকে, অসুবিধা নেই। এখন ধরি এইখানে চাইলে আমরা একটা ক্লাস দিয়ে ধরতে পারি, ক্লাস বলে দিলাম বর্ডার, যেন অন্য কোনো ইমেজ যদি আমরা এখানে ইনক্লুড করি সেগুলো যেন ঝামেলা না করে, এই জন্য আমরা জাস্ট এটাকে ধরার জন্য ক্লাস দিয়ে দিলাম। এবার নিচে আসেন, ব্যানারের ভিতরে স্লাইডার আইটেম কপি করি, এর ভিতরে হচ্ছে আমি স্লাইডার কন্টেন্ট না দিয়ে সরাসরি ব্যানার লিখতে পারি, স্লাইড ব্যানার বর্ডার, পজিশন করে দেন অ্যাবসলিউট।
ঠিক আছে, পজিশন অ্যাবসলিউট করে দিলাম। এরপরে আর কি করা যায়, লেফট থেকে করে দিলাম 0, দেখি কি হয়। এই জায়গা থেকে শুরু হচ্ছে, কারণ এর প্যারেন্টস হলো এটা, এখান থেকে, তাই তো? হ্যাঁ, কলেজে 6 ছিল। সেখানে আর কিছু কাজ আমরা করে আসি, তারপরে আমরা বাকিগুলো দেখতেছি। ওটা ওই অবস্থায় থাক, আমি অন্য কাজগুলো করে আসি। এখান থেকে গ্রিডটা ওপেন করি। ওপেন করার পরে এখানে খেয়াল করেন, এই যে আমার গ্রিড শুরু আর এই যে আমার পি শুরু, খেয়াল করছেন? তার মানে এখান থেকে এই পর্যন্ত একটা প্যাডিং দেওয়া আছে, তাই তো? কত দেওয়া আছে? প্রায় 40 পিক্সেলের মতো। আমি স্লাইডার আইটেমটাকে ধরি, এরপরে বললাম স্লাইডার কন্টেন্টের ভিতরে যদি কোনো পি থেকে থাকে, সেটার প্যাডিং উপরে নিচে আপাতত কিছুই দিলাম না, ডানে বামে করে দিলাম আমি 40 পিক্সেল। ওকে, চেপে গেছে। আচ্ছা, এইবার আমরা এটাকে একটু সরায় নড়াই আমাদের ইচ্ছা মতো জায়গায় আমরা বসাইতে পারি। ইন্সপেক্ট করি, এই যে আমাদের ইমেজটা, আমি লেফট থেকে সাপোজ 10% করলাম, 10%। আচ্ছা, লেখাটা বাইরে বের হয়ে গেছে, চলে আসেন। লেখাটা বাইরে বের হয়ে গেছে। সো আমরা একটা কাজ করতে পারি, এই ইমেজটাকে উইথ দিয়ে কন্ট্রোল করতে পারি। উইথ করে দিলাম আমি 100%, পারি না? কন্ট্রোল করতে পারি, লেফট থেকে করে দিলাম 0, হতে পারে। এরপরে আমরা উইথ একটু কমাই দেখি যে কত দিলে মোটামুটি মানে সুন্দর লাগে। এতটুকু করলাম। এবার লেফট থেকে করে দিলাম আমি 5%। এখানে অবশ্যই পার্সেন্ট দিয়ে কাজ করবেন। পার্সেন্ট দিয়ে কাজ করলে আপনি যে জায়গাটায় একে বসাচ্ছেন, সেই জায়গাটাই ধরে রাখবে। যখন বড় ডিভাইসে যাবে, সে ওই রেশিও অনুযায়ী সে পার্সেন্টেজ জায়গাটা ধরে রাখবে। আর পিক্সেল দিলে একটু এলোমেলো হয়ে যায়, এখন পার্সেন্টেজ ব্যবহার করব। একটু কমাই দেখি, মোটামুটি 3%, ঠিক আছে, ঠিক আছে না? এরপরে উপর থেকে একটু নামাই নিয়ে আসতে পারেন। টপ থেকে করে দিলাম আপনি 2%, হতে পারে, দেখেন। মাঝখানে আর প্রয়োজন নেই। এখানে এখানে একটা জিনিস দেখলে বুঝতে পারবেন যে আমাদের এই ইমেজটা কিন্তু একদম লেফট থেকে রাইট পর্যন্ত পুরো উইথ 100% আছে ইমেজটা, ঠিক আছে? তো সেই হিসেবে আপনি হিসাব করে দিতে পারেন। সাপোজ উইথ 100% করে দিয়ে ভিতর থেকে আপনি চাপাই দিলেন, হয়ে গেল। ট্রান্সফর্ম, হ্যাঁ, সেটাও করা যায়। না না, পার্সেন্টেজ ব্যবহার করলে তো সমস্যা নেই। আচ্ছা, আবার রিলোড দিই, দেখি কি করা যায়। সো এখান থেকে আমরা করি কাজটা, লেফট থেকে 0 থাকুক আপাতত, আমি উইথ করে দিলাম সাপোজ 100% করে দিলাম, দেখি কি হয়। চলে আসছে, দেখেন এখানেও সমান পরিমাণ ফাঁকা আছে, এখানেও সমান পরিমাণ ফাঁকা আছে, ক্লিয়ার? এবার টপ থেকে একটু নিচে নামাই দিই, লেফট থেকে 0 করে দিয়েছি আমি, টপ থেকে করে দিলাম সাপোজ 5%। টপ থেকে পিক্সেল দিয়ে নামালে কোনো প্রবলেম নেই, কারণ হচ্ছে এখানে তো রেসপন্সিভের কোনো ঝামেলা নেই। রেসপন্সিভের প্রবলেম হয় হলো উইথে। সো হাইটের ক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। তারপর আমি পার্সেন্টেজ দিলাম, পার্সেন্টেজ যেহেতু ব্যবহার করতেছি সেটাই দিলাম। ওকে, এবার ঠিক আছে। স্যার, আমি বলতে চাই যে আমি অ্যাকুরেট করতে চাই, লাইক টেমপ্লেটে যে অ্যাকুরেট সাইজটা সেটা টেমপ্লেটের সাথে অ্যাকুরেট সাইজ দিতে পারবেন না তো আপনি। টেমপ্লেটে ওটা তো একটা ফিক্সড সাইজ দেওয়া, আর আপনার ওয়েবসাইট তো মাল্টিপল ডিভাইসের সাথে যেন মানে হয় মানানসই হয়, সেইটা মাথায় রেখে করতে হবে।
সেই জন্য টেমপ্লেটে যেমন আছে একদম হুবহু সেরকম করার প্রয়োজন নেই। যেমন এখানে দেখেন বেশ খানিকটা ফাঁকা আছে, আমরা কিন্তু টেমপ্লেটে যে সাইজ আছে সেই সাইজ মতোই আমরা করছি, সবকিছু সেই মতোই করছি, বাট তারপরেও কিন্তু ফাঁকাটা বেশি রয়ে গেছে, তাই না? ফাঁকাটা বেশি রয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা চাইলে এখানে যেহেতু বর্ডারের কাজ, আমরা হাইটটাকেও আমাদের মতো করে হ্যান্ডেল করতে পারি। তো হাইট উইডথটা একটু পরে করতেছি, ভিতরের কাজগুলো আগে করে নিই। ভিতরে যে আদার যে স্টাইল গুলো আছে যেমন বাটন গুলো, এগুলো ঠিক করে নিই। কই অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ কি কি আছে দেখে আসি। অসওয়াদ মিডিয়াম মানে 600, কন্ট্রোল টি, 16 পিক্সেল সাদা, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, পিক করা আছে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, তো ফন্ট সাইজ দেওয়া ছিল 16 পিক্সেল, কালার ছিল সাদা, ব্যাকগ্রাউন্ড কালার ছিল যেটা পিক করে নিয়ে আসলাম সেটা, টেক্সট ট্রান্সফর্ম ছিল আপার কেস, আর ফন্ট ফ্যামিলি এখান থেকে নিয়ে আসি। 700 হচ্ছে বোল্ড, 600 করে দিই সেমি বোল্ড। আর কিছু প্যাডিং দেওয়া আছে, প্যাডিংটা দিয়ে আসি। টপ থেকে 10, লেফট থেকে 15, তাই তো? না, এখানে 20, লেফট থেকে 20। সো প্যাডিং করে দিলাম উপরে নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল, আর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিই, আর না হলে অনেক সময় প্রবলেম করে। ইনলাইন ব্লক, ওকে, চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন আমাদের এই লেখাগুলোকে আমরা মার্ক করতে পারতেছি না, কারণ হচ্ছে এই যে বর্ডারটা উপরে উঠে গেছে, যে কারণে আমরা একটা কাজ করতে পারি। ওই বর্ডার করে দিলাম, এই যে এটা জেড ইন্ডেক্স, এখানে -1 দিয়ে নিচে চলে যেতেও পারি, দেখি কি হয়। নিচে চলে গেছে, আরেক ঝামেলা। সো এটাকে করলাম 1, আর স্লাইডার আইটেম কই গেল, কাজ করে না, তাহলে কি করার, স্লাইডার কন্টেন্ট যেটা, এটাকে ধরি স্লাইডার কন্টেন্ট, পজিশন দিয়ে দিলাম রিলেটিভ, জেড ইন্ডেক্স করে দিলাম 1, আবার কাণ্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওভার করেন, এভাবেই হবে, লজিক্যালি এইভাবেই হওয়ার কথা। যাকে পজিশন অ্যাবসলিউট করলাম তাকে জেড ইন্ডেক্স -1 করে দিলাম, আর প্যারেন্টসকে রিলেটিভ করে জেড ইন্ডেক্স 1 করে দিলাম, বাস হয়ে গেল। ক্লিয়ার? এবার একে একটা হোভার ইফেক্ট দিতে পারেন। এখানে একটা মার্জিন দেওয়া আছে 30 পিক্সেল, সেই মার্জিনটাকে ভাগ করে দেন। বর্ডারে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, এখানে তো মেইন হচ্ছে এই লাল যে বর্ডারটা, এটা হচ্ছে আগে, তারপরে ইমেজ, তারপরে তো কন্টেন্ট করে লিখতে হবে, তাই না? মানে এটা 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 হ্যাঁ, ওইটা হচ্ছে সবার পিছনে। এটা সবার পিছনে না, সবার পিছনে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা দেখা যাচ্ছে, তারপরে এটা, তারপরে লেখাগুলো। ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে বর্ডারটা, তারপরে আমার কাছে আমি যখন আপনার ফটোশপে যে ডিজাইনটা দেখতেছি, ওখানে হিসাবে হচ্ছে পিছনে পুরোটা একটা লাল বক্স, কিন্তু মানুষ তো দাঁড়া আছে বিধায় এটা হাইড হয়ে আছে। আচ্ছা, ওটা ফটোশপে হতে পারে, ফটোশপে একরকম তার ডিজাইন। যখন আমি এখানে করব তখন আমাকে এইটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ, আমার মতো করে মেইনটেইন করে নেব।
আচ্ছা, মার্জিন করে দিলাম উপরে নিচে 0, ডানে বামে অন্য পিক্সেল সেহেতু আমি বলে দিতে পারি 7.5 পিক্সেল, ভাগ করে দিলাম অন্য পিক্সেল। ওকে, হোভার ইফেক্ট দিলাম না, এগুলো নিজে দিতে পারবেন। জি জি, ও আচ্ছা 30 পিক্সেল আছে। ওকে, 15 পিক্সেল করে দেন তাহলে। ঠিক আছে, যেভাবে আপনার ডিজাইনে সুন্দর লাগে সেভাবে। এবার এটাকে ধরে একটু স্টাইল করতে পারেন। কই, এই যে সেই ইমেজটা উইথ করে দেন। এবার একটা হাইটটা ফিক্সড করে দেন 100% থেকে যাই। ওকে, যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিতে পারবেন। আচ্ছা, এটা দেখাইছে নাকি? style.css এ ক্লিক করার পরে যখন ফাইলটা ওপেন হয় কন্ট্রোল এস দিলে সেভ হয়ে যায়, জানেন তো? এবার দেখেন এইখানে পুরা আইটেমের একটা হালকা কালো শ্যাডো দেওয়া আছে প্রত্যেকটা স্লাইডার আইটেমে। এই জিনিসটা তৈরি করব। কোনটা? এই যে ইমেজের উপরে একটা কালো শেড দেওয়া আছে, কোন? হ্যাঁ সেটা 60% ফুললি ব্ল্যাক। বিফোর আফটার দিয়ে করবো আমরা। সো কার বিফোর আফটার দেব? স্লাইডার আইটেম কে, তাই তো? ও স্লাইডার আইটেম কোথায় গেল? আইটেম এরকে করব। সুতরাং একে আমি পজিশন রিলেটিভ করে আসি। পজিশন রিলেটিভ বিফোর কন্টেন্ট অবশ্যই লাগবে উইথ 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড কালার আপনার ব্ল্যাকের 60%, তাই তো? সিক্স পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0, লেফট থেকে 0, জেড ইন্ডেক্স -1 আসছে। মেনু গেল কই? কারণ মেনুকে জেড ইন্ডেক্স মনে হয় দেয় নাই নাকি? এই জন্য পজিশনটা কাজ করার সময় প্রত্যেকটাকে আপনার জেড ইন্ডেক্স দেওয়াটা বেটার। যদি আপনি পজিশন রিলেটিভ অ্যাসেলের দুইটা নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই দেওয়াটা ভালো। যখন ব্রাউজার চেঞ্জ করবেন তখন দেখবেন পাবে না, এই জন্য প্রত্যেকটা দিয়ে রাখবেন। আচ্ছা, এই ছিল আমার একটা আইটেম, স্লাইডার একটা আইটেম। আমি আরেকটা আইটেম তৈরি করি। কই স্লাইডার 1, এটা কাজ হয়ে গেছে, এটাকে বন্ধ করি, স্লাইডার 2টা ওপেন করি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ আর কন্টেন্টটা একটু চেঞ্জ, তাই তো? তো চলেন করে আসি। আমি একটা কাজ করি, এটাকে হুবহু কপি করি এই এটাকে আমি একটু এডিট মিনিট করে ওরকম ভাবে বসাই দিই। এই যে আমার স্লাইডার আইটেম, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করে এখানে আর বর্ডার ইমেজটা লাগবে না আমার, এটাকে ফেলাই দিই, দরকার নেই। সেভ করি। চলে আসছে। লেখাগুলোকে আমার মানে বামে নিতে হবে। তো লেখাকে সেন্টারে আনার জন্য আমরা এটা ব্যবহার করছিলাম, টেক্সট সেন্টার, তাই তো? ফেলাই দিই টেক্সট সেন্টার, সেভ করি, বামে থেকে চলে আসছে। এরপরে কি এইখানে করছিলাম এম অটো, যার কারণে আমি মনে হয় কন্টেইনার ব্যবহার করিনি। এখানে আমার একটা কন্টেইনার ব্যবহার করা উচিত ছিল। স্লাইডার আইটেম
থ্রেড, হ্যাঁ স্লাইডার আইটেমের ভিতরে একটা কন্টেইনার, কারণ স্লাইডার আইটেমে ব্যাকগ্রাউন্ড দিছি, ব্যাকগ্রাউন্ডটা ফুল উইথ পাবে, এজন্য স্লাইডার আইটেমের ভিতরে কন্টেইনার। এই যে কাট করেন কন্টেইনার, আচ্ছা এটাকে বিউটিফাই করে ফেলি, সেভ করলাম, রিলোড করি, চলে আসছে। এখানে দেখেন একটা প্যাডিং দিয়েছিলাম আমি, মনে আছে একটা প্যাডিং দিয়েছিলাম, এখানে প্যাডিংটা বেশি হয়ে গেছে, আমি একটু প্যাডিংটাকে ঠিক করে আসি। 40 পিক্সেলের মতো দিয়েছিলাম প্যাডিং, আমি 20 পিক্সেল করে দিই, দেখি কেমন হয়। এবার মোটামুটি চলে। এখান থেকে প্যাডিংটা ফালাই দিব। এখানে আমরা চাইলে যেটা করতে পারি, এই যে পি এর সাথে একটা ক্লাস অ্যাড করে দিই, প্যাডিং PL মানে প্যাডিং লেফট 0, ক্লিয়ার, বুটস্ট্র্যাপের ক্লাস চলে আসছে। এখানে একটা মার্জিন ব্যবহার করছিলাম, মার্জিনটাকে তো ফালাই দিতে পারি আমরা চাইলে, একে বলে দিতে পারি আমি ক্লাস ML0, ঠিক আছে। এখানে ডিজাইনের ক্ষেত্রে আমাকে একটু অন্যভাবে ডিজাইন করাটা উচিত ছিল, ডেভেলপ ফ্রেন্ডলি ডিজাইন, যে দেখা যাচ্ছে ডেভেলপার যখন এইগুলো নিয়ে কাজ করবে তখন সে যেটা করে, এখানে যখন মাল্টিপল আইটেম থাকে সবগুলোকে ফালাই দিয়ে একটা আইটেম রাখে, ওই একটা আইটেমকে সে রিপ্লেস করে, বারবার রিপ্লেস করে নতুন নতুন ডিজাইন নিয়ে আসে, এটা হচ্ছে ডেভেলপমেন্ট, এভাবে করা হয়। এখানে খুব বেশি যদি এরকম হয়ে যায়, প্রত্যেক একটা আইটেমের সাথে আরেকটা আইটেমের খুব বেশি ডিফারেন্স যেন না হয়, এদিকে খেয়াল রাখবেন, যে এই আইটেমের সাথে মানে দেখা যাচ্ছে একরকমের ব্যবহার করা হয়েছে, ওই আইটেমের ভিতরে আরো অনেকগুলো নতুন নতুন ক্লাস অ্যাড করা হয়েছে, তাহলে একটু প্রবলেম হয়ে যায়। 2-4টা যদি পরিবর্তন থাকে সমস্যা নাই, ম্যাক্সিমাম যেন চেঞ্জ না হয়। স্যার আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি, মানে ডিজাইন করতেছি, সেটাতে তো বায়ার কাজ করতে পারতেছে, তাহলে ডেভেলপারের কাজটা কি? এটা নিয়ে সে কাস্টম ডিজাইন করবে, মানে ব্যাক এন্ড কন্ট্রোল করবে, দেখাচ্ছে এখনো বলি না পিকচার নিয়ে। সো এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে দেখি সেভ করি, এই আইটেমটার পিকচারটা কেটে নিই আগে, এটা কেটে হাতে রাখি, এটা মনে হচ্ছে পিকচার, ইমেজ থেকে ট্রিম, ফাইল থেকে সেভ ফরওয়ার্ড, জেপিজি করে দিই, সেভ, স্লাইডার আইটেম 2, তাই তো। আচ্ছা, এখানে 3 নম্বর আইটেমটা অ্যাড করার পরে কি আসলো দেখি, চলে আসছে। 3 নম্বর আইটেমে কি ছিল, এটাকে বন্ধ, সরি এটাকে বন্ধ করে, এটাকে বন্ধ করে 3 নম্বরটা ওপেন করি। 3 নম্বরটায় আপনার লেখাটা বাম পাশে, ইমেজটা ডান পাশে, ওকে। 2 নম্বর 3 নম্বর প্রায় সেম। আচ্ছা, এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার 3টা ইমেজ চেঞ্জ করতে হবে, এই তো আমার কাজ। ইমেজ চেঞ্জ করা যায় অনেক ভাবে, একটা হচ্ছে যে এই যে স্লাইডার আইটেম, এখানে একটা ক্লাস নাম দেবেন, যে আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এভাবে করতে পারেন, ঠিক আছে। তবে এটা নন স্ট্যান্ডার্ড, এটা করাটা উচিত না। সব থেকে উত্তম পদ্ধতি হচ্ছে এই যে আমি বলছিলাম একবার মনে আছে, যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার অনেক নিয়ম আছে, এক লাইনও ব্যবহার করা যায়, মাল্টিপল লাইনও ব্যবহার করা যায়। এরপর একটা কথা বলছিলাম, দুটার কোনোটাই স্ট্যান্ডার্ড না, মনে আছে তো। স্ট্যান্ডার্ডটা কি, স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, এই লাইনটাকে ইনলাইনে লেখা, ইনলাইনে নিয়ে আসা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এতটুকু এখানে থাকবে, আর শুধু এই লাইনটা চলে আসবে
ইনলাইনে স্টাইল দেন জাস্ট এই লাইনটা বসাই দেন এখানে ক্লিয়ার বুঝেন নি ম্যাম আমি এই আইটেমগুলোকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করছি স্লাইডার আইটেমের ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করার জন্য অনেক কটা প্রপার্টি নিতে হয় না ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হাবিজ এবং কিছু সবগুলো রাখবো এক্সটার্নাল সিএসএস এ জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ এই প্রপার্টিটা নিয়ে আসবো ইনলাইন সিএসএস এত স্যার এটা করা হয় কেন? এটা করা হয় কেন বলতেছি এটা কোনো সিএসএস কোডিং না সিএসএস কোডিং এর কমার জন্য না এটা করা হয়েছে ডেভেলপ মানে আমরা আমাদের এই যে ভ্যালুটা এই ভ্যালুটা ডেভেলপার করে কি যে ডাইনামিক করে ফেলে ডাইনামিক ভ্যালুটা করে ফেলে যে এখান থেকে ডাটাবেস থেকে একটা ভ্যালু এখানে মানে পুশ করে দেয় আর এইচটিএমএল ছাড়া সিএসএস কে ডাইনামিক ওইভাবে করা যায় না ডাইনামিক করতে হলে সেটা আপনার এইচটিএমএল ফাইল হওয়া লাগে এইজন্য আমি যদিও সিএসএস এর ভিতরে ইমেজগুলো রাখবো কিন্তু ডেভেলপারে করতে হবে কি সিএসএস থেকে ওটাকে আবার ইনলাইন আনতে হবে দেন তাকে ডাইনামিক করতে হবে তো তার কাজটা আমি একটু বাড়াই দিলাম মানে কমাই দিলাম আমরা যদি আইটেমের মধ্যে আলাদা ক্লাস নিয়ে করতাম সেটা সেটা আলাদাভাবে এখানে সে ডেভেলপারের আসে আমি যেভাবে করছি তার এইভাবে কাজগুলো করা লাগতো তার ওই ক্লাসের কোনো দাম থাকতো না তার এইভাবে করে করে ডিজাইন করতে হতো যেটা ডাইনামিক করা প্রয়োজন শুধু সেটা যেখানে ডাইনামিক্যালি কোনো কিছু প্রয়োজন নেই সেটা তোর দরকার নেই সাপোজ আমি আইটেম 1 2 3 দিয়ে আমি কোনো কিছু চেঞ্জেবল কোনো কিছু রাখলাম না আমি জাস্ট একটা ডিজাইন করে রাখলাম প্রথম ডিজাইন এরকম দ্বিতীয় ডিজাইন এরকম তৃতীয় ডিজাইন এরকম চেঞ্জেবল কিছুই নেই তাহলে ওকে সমস্যা নেই বাট এখানে তো ইমেজটা চেঞ্জ করতে হবে ইমেজটা এটা থাকবে না তার মতো করে সে ইমেজ দিবে তাই তো আচ্ছা সো আরেকটা ইমেজ ছিল এখানে এটাও কেটে নিয়ে আসি ইমেজ থেকে ট্রিম আমি যদি ফাইনাল ডিজাইনটা করি সবকিছু সব কন্টেন্ট আমার কাছে থাকে তাহলে এটা করার প্রয়োজন নেই আমি ওখানেই করতে পারতেছি বাট যদি ছবিটা আবার পরবর্তী চেঞ্জ করার প্রয়োজন হয় ডেভেলপারের মাধ্যমে তখন ছবিটা চেঞ্জ করতেই হবে এটা ছবি কেউ রাখে না এটা তো ডেমো একটা ছবি দেওয়া হয়েছে এগুলো চেঞ্জ করবে ঠিক আছে মানুষ এসে তার কোম্পানি রিলেটেড কিছু ছবি দেবে এখানে তাই না ফাইল থেকে সেভ ফর ওয়েব আপনাদেরকে একটা ডিজাইন আমি দেখাই তাহলে কনফিউশন একটু ক্লিয়ার হবে আমি ফোন করছি এটুকু জানতে বলে আমার খুবই কম মানে আপনি প্রত্যেকটা প্রত্যেকটা পজিশন নিচে দুটো একই ক্লাস নিয়ে Style। এখানে হবে স্লাইডার 3 দেখে আসছে কিনা কি হলো আসেনি কারণ হচ্ছে এখানে ডট ডট স্ল্যাশ তো হবে না তো ওয়ার্ড ফাইলেই আছে সেভ করি 3 নম্বরটা আমি ভুল জায়গা দিয়ে ফেলছি এখানে হবে না আইটেম হবে এই যে এখানে হবে সেভ করি হ্যাঁ চলে আসেন আসছে এখন জাস্ট আমাকে ধরে স্লাইডারটা ইনক্লুড করে দিলেই হয়ে যাচ্ছে আর কিছুই প্রয়োজন নেই তো আমরা চলে যাই আমরা ব্যবহার করতাম হচ্ছে সিলেক্ট স্লাইডার সিলেক্ট স্লাইডার এটা কি আমাদের প্রজেক্টে ই করা আছে না নেই গেট ইট নাও তে যান বুটস্ট্র্যাপের স্লাইডার ভিতরে আপনি মানে ওটা ব্যবহার করে একটু জটিল আর ওইখানে সবকিছু হ্যান্ডেল করতে পারবেন না নিজের মতো করে ডাউনলোড করলাম অ্যাসেট এর ভিতরে আমি একটা কপি রাখলাম এক্সট্রাক্ট করে দিই সিলেক্ট ফোল্ডারের ভিতরে লাগবে কোনটা select.css আর কই select.main.js দুটো লাগবে তাই তো কপি করি
পেস্ট করে দিলাম, সিএসএস রাখলাম সিএসএস এর ভিতরে, জেএস রাখলাম জেএস এর ভিতরে, লিংক আপ করে দিই, এখানে করে দিই সিএসএস select.css, আর এখানে আসে অবশ্যই আপনার কাস্টম জেএসএস এর আগে ক্লিয়ার, সবার নিচে থাকবে, অন্যথায় কাজ করবে না। আচ্ছা, আমরা এটা কপি করতে পারি, একটা কপি করলেই হয়, আমরা এটা কপি করলাম, দেন যাবে কোথায়, জেএসএস এর ভিতরে custom.js, পেস্ট করে দিলাম। এখান থেকে আমরা একটা প্যারেন্টস এর নাম দিয়েছিলাম, মনে আছে, এই যে ব্যানার স্লাইডার নামে একটা প্যারেন্টস দিয়েছিলাম, যার ভিতরে আমরা স্লাইডার আইটেমগুলো রাখছিলাম, একটা, দুটো, তিনটা। তাহলে আমাকে নিতে হবে এই প্যারেন্টস এর নামটা, কপি করি, সিলেক্টর এখানে প্যারেন্টস এর নামটা পেস্ট করে দিলাম, ইনফিনিট ট্রু, মানে চলতেই থাকবে, সে চলতেই থাকবে, থামবে না, ওকে, অসুবিধা নেই। স্লাইড টু শো একটা, স্লাইড টু স্ক্রল হবে একটা, সেভ করি, ডান। এই যে প্রিভিয়াস নেক্সট বাটন চলে আসছে, ক্লিয়ার। আচ্ছা, এটা নিয়ে আমি একটু এডিট করতেছি, তার আগে আপনাদেরকে, আচ্ছা কেটে দিই। এখন আমরা এই দুটাকে হ্যান্ডেল করতে পারবো তো, ওই দুটা ঠিক করতে আমি দেখাই দিই, খুব সহজ করে দেখাই দিই। এটা এই যে লেফটের যে অ্যারো, রাইটের যে অ্যারো, এগুলোকে বলা হয় অ্যারোস। এই যে অ্যারোস ডিফল্ট ভাবে ট্রু করা থাকে, মানে অ্যারোগুলো দেখা যায়। আমি চাচ্ছি লেফট অ্যারো এবং প্রিভিয়াস অ্যারোকে চেঞ্জ করতে। সো প্রিভ অ্যারো চেঞ্জ করার জন্য এই অপশনটা নিয়ে এখানে বসাই দেন। এরপরে ডিফল্ট ভাবে যে ভ্যালুটা দেওয়া আছে সেটাকে নিয়ে আসেন, কপি করি, কোটেশনের ভিতরে বসাই দিলাম। আচ্ছা, এরপরে কোনটা লাগবে, নেক্সট অ্যারো। এখান থেকে ওই যে ডিফল্ট ভ্যালুটা সেটাকে কপি করে নিয়ে আসি, পেস্ট করলাম। আচ্ছা, এরপরে আমরা ভ্যালুর জায়গায় ফন্ট অসম বসাই দেব। বুঝতেছেন তো সবাই? হ্যাঁ, এবার দেখানো হয়েছে। লেফট এটা নিয়ে আসি, সো প্রিভিয়াস এর জায়গায় এটা বসাই দিলাম, নেক্সট এর জায়গায় লেফটের জায়গায় করে দিলাম রাইট, সেভ করি। চলে আসছে, লেফট রাইট দুটোটাই চলে আসছে। এখন একে পজিশন দিয়ে আমরা আমাদের মতো জায়গা মতো নিয়ে আসি। এখানে নেই লেফট রাইট, আচ্ছা অসুবিধা নেই, আমরা নিয়ে আসি আমাদের মতো করে। সো এটাকে ধরার জন্য রাইট বাটন ক্লিক করি, ইন্সপেক্ট করি। এই যে এখানে দেখেন বাটনের সাথে স্লিপ প্রেপ নামে একটা ক্লাস আছে, ক্লাসটাকে ধরলাম, ধরে অবশ্যই এটা প্যারেন্টস এর নাম সহ লিখবেন, অন্যথায় অন্য সেকশনের স্লাইডার ব্যবহার করলে সেগুলো কিন্তু পেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ব্যানারের ভিতরে সিলেক্ট প্রেপ, আচ্ছা একটু অন্যভাবে দেখায় জিনিসটা। আর সাথে আছে কোনটা, এটা আছে, ইন্সপেক্ট করি, সিলেক্ট নেক্সট, সব কমন করে ফেলবো এখন থেকে। ডুপ্লিকেট করি, পেস্ট করলাম, দুটো একসঙ্গে আমরা সিএসএস করব, অসুবিধা। সেখানে বললাম উইডথ করে দিলাম আমি 50 পিক্সেল, হাইট করে দিলাম আমি 50 পিক্সেল,
ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট করে দিই, কালার করে দিই আমি সাপোজ সাদা করে দিলাম, বর্ডার করে দিলাম সাপোজ 2 পিক্সেল, আমার ইচ্ছা মতন করে দিলাম সাদা, পজিশন অ্যাবসলিউট, দেখেন লেফট থেকে করে দিলাম আমি সাপোজ 30 পিক্সেল, টপ থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, তাই তো -50%, পাশাপাশি জেড ইনভার্স দেওয়া লাগবে, তাহলে নিচে চলে যাবে। নাই দুটো এক জায়গায় চলে আসবে, লজিক্যালি আসার কথা। এখন নেক্সটটাকে ডানে নিয়ে আসবো, তাই তো, এবার শুধু নেক্সটটাকে ধরেন, কোড কমে গেল না? আচ্ছা, পজিশন অ্যাবসলিউট দেওয়ার দরকার নেই। এখন এটাকে লেফট থেকে করে দেন অটো, প্রয়োজন নাই, লেফট থেকে যে জিরো করছিলাম এটা যেন অটো হয়ে যায়, সেটা যেন না পায়। পাশাপাশি কারণ একটা জিনিস তো লেফট থেকে রাইট থেকে দুই দিকে টানাটানি করলে কোনোটাই পাবে না। ওকে, তো রাইট থেকে করে দিলাম আমি 30 পিক্সেল, আসছে? দেখি না দিলে হয় কিনা, বন্ধ করে দিই, হবে? উপরে সে লেফট থেকে পাচ্ছে, নিচে আপনি রাইট থেকে দিলেন, তো একটা জিনিস লেফট থেকে টান দিচ্ছেন, রাইট থেকে টান দিচ্ছেন, সে তো কোথাও যেতে পারবে না, এটা তো ওভাররাইড করতে হবে। ওভাররাইড করতে পারবে না, তাই তো? এই জন্য লেফট থেকে অটোটা দিয়ে রাখবেন, যেন লেফটের ভ্যালুটা অটো হয়ে যায়। এরপরে যদি চান এটাকে গোল করবেন, করেন, অসুবিধা নেই। চারখানা মনে হয় খারাপ লাগছে না, ভালোই লাগতেছে। হ্যাঁ, ক্লিক করা ছাড়া তো অটো মুভ করবে না, বুঝিনি। ক্লিক করা ছাড়া তো স্লাইডারটা অটোমেটিক্যালি, হ্যাঁ স্লাইডার, আচ্ছা অটো প্লেটা হচ্ছে না আপাতত, অটো প্লেটা দিয়ে রাখবেন যদি চান। অটো প্লের জন্য অপশন দেওয়া আছে, দেখেন এই যে অটো প্লে, ডিফল্ট ভাবে দেওয়া আছে ফলস, আপনি ট্রু করে দেন। হুম, আচ্ছা লাইনটা ক্লোজ করি, অটো প্লে ট্রু, সেভ করলাম, এখন অটো প্লে একা একা হবে। ক্লিয়ার করা যাবে তো? ডটসটা যদি নিয়ে আসতে চান, লেখেন নিচে আছে ডটস, এই যে ডটস, ডিফল্ট ভাবে দেওয়া থেকে ফলস, ট্রু করে দেন, ডটস ট্রু। আচ্ছা সেভ করি, রিলোড করি, এই যে চলে আসছে। এটাকে আমরা এই বরাবর নিয়ে আসি। সো এটার জন্য আপনার কিছু ক্লাস রেডিমেডলি তৈরি করে দেওয়া আছে, দেখেন এই ইমেলের সাথে সিলেক্ট ডটস নামে একটা ক্লাস দেওয়া আছে, এই ক্লাসটা ধরে আমরা বাকি সব কাজ করে ফেলবো। তো অবশ্যই প্যারেন্টস এর নাম সহ লিখবেন, ব্যানারের সাথে সিলেক্ট ডটস, পজিশন করে দেন অ্যাবসলিউট, বটন থেকে করে দিলাম আমি 30 পিক্সেল, লেফট থেকে 50%, ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স অক্ষ থেকে -50%, এই তো জেড ইন্ডেক্স করে দিই 9, এখানে চলে আসার কথা, হ্যাঁ আসছে। এরপরে সিলেক্ট ডটস এর ভিতরে যে, আচ্ছা আমরা তো ডিসপ্লে ফ্লেক্সের কাজ জানি, তাই তো, করে দেন ডিসপ্লে ফ্লেক্স, ওকে চলে আসছে। দেন এটার ভিতরে আমরা জানি যে এলআই আছে, এলআই এর ভিতরে আছে বাটন, তাই তো, এই যে এখানে ইউএল এর ভিতরে তো অফকোর্স এলআই থাকবেই, এই যে এলআই, এলআই এর ভিতরে তৈরি করা আছে বাটন দিয়ে। আচ্ছা ডটস এর ভিতরে এলআই, এলআই এর ভিতরে বাটন, ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম আমি ট্রান্সপারেন্ট, বর্ডার 0, ফন্ট সাইজ 0, কিছুই থাকবে না, একদম ভ্যানিশ হয়ে গেছে।
এরপরে এলআইটাকে ধরে আমরা আমাদের মতো স্টাইল করে দিই। উইথ করে দিলাম সাপোজ 15 পিক্সেল, বুঝতেছেন সবাই? হাইট করে দিলাম আমি 15 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার দেখে কিছু দেওয়া আছে কিনা? আচ্ছা, বর্ডার দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড কালার নেই, বর্ডার দেওয়া আছে। ওকে, অসুবিধা নেই। সো ব্যাকগ্রাউন্ড কালার প্রয়োজন নেই, বর্ডার করে দিলাম আমি 2 পিক্সেল সলিড সাদা। সেভ করি, রিলোড করি, চলে আসছে। বর্ডার রেডিয়াস দিয়ে একটা মার্জিন দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 50%, মার্জিন উপরে নিচে 0, ডানে বামে ধরেন 5 পিক্সেল করে দিলাম, যেন 10 পিক্সেল করে মাঝখানে ফাঁকা থাকে। ক্লিয়ার? এবার একটু কার্সর পয়েন্টার করলে দেখতে ভালো লাগবে। কার্সর পয়েন্টার করে দিই, এবার দেখতে ভালো লাগতেছে। ইনস্পেক্ট করি, এখানে দেখেন এর সাথে অ্যাক্টিভ ক্লাস চলে আসতেছে, সিলেক্ট অ্যাক্টিভ নামে। ক্লাসটাকে ধরেন, ধরে আমি ডুপ্লিকেট করি, এর সাথে সিলেক্ট অ্যাক্টিভ নামে ক্লাস। এটাকে কাট করে নিচে নিয়ে আসি যেন সিরিয়ালটা ঠিক থাকে। সিলেক্ট অ্যাক্টিভে কি থাকবে? বর্ডার কালারটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে এই যে এই কালারটা চলে আসবে। বর্ডারও চেঞ্জ হবে, এই যে এটা অ্যাক্টিভটা, বর্ডারও চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ হবে, দুটোই চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালার খুব কঠিন? খুব কঠিন? কোনো কঠিন না, খুব সহজ কাজ। আচ্ছা, দেন আমরা পরের সেকশনে চলে যাই। বর্ডার করতে আসে যে ক্লিক করে ব্রাউজারে ওটা কিভাবে কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চলে আসতো, এখানেও আসতেছে, যদিও বোঝা যাচ্ছে না। ইনস্টল করে করার পরে এটা আসে বাটন থেকে। এখানে দেখেন হোভারে ক্লিক করার পরে একটা আছে হোভার, একটা আছে অ্যাক্টিভ, একটা আছে ফোকাস। ফোকাস মানে হচ্ছে ক্লিক করা, সিঙ্গেল যে ক্লিক করি না, এটা হচ্ছে ফোকাস, সিএসএস এর মাধ্যমে ধরা যায়। ফোকাস করলে দেখেন কিছু সিএসএস এখানে পেয়ে যায়। কই এখানে এর থেকে কিছু সিএসএস পেয়ে যায়, একটু দেখি। এই যে আউটলাইন বলে একটা সিএসএস পেয়ে যায়, বাটনগুলো যখন ফোকাস করা হয় তখন আউটলাইন পেয়ে যায়। ওকে, আমি একটা কাজ করি, যখন এটাকে ফোকাস করা হবে তখন আউটলাইন হয়ে যাবে 0, বোঝা যায়? আমি একটা কাজ করি, আর একটু বোঝানোর জন্য এটাকে গোল করি, পরে আবার আমি মানে চারকোনা করে দিচ্ছি। এটা বর্ডার রেডিয়াস 50%। এবার বোঝা যায়? দেখা যাচ্ছে তো? একে যখন ফোকাস করব, ফোকাস করার পরে এটা আসে, নরমালি আসে না, দেখেন যখন আমি ফোকাস করি তখন আসতেছে, তার মানে যখন ক্লিক করি তখন আসতেছে। তো ফোকাসের ভিতরে করে দেবেন আউটলাইন 0, ঠিক আছে? তো এই কাজটা আমরা এখানে করতে পারি, একদম কমন সিএসএস এ যাই। কমন সিএসএস তো আমার অন্য ফাইলে, কমনের ভিতরে। সো এখানে আমরা যে কোনো জায়গায় করতে পারি, এখানে বলে দিলাম বাটনকে যখন ফোকাস করা হবে হোভারের মতো, তখন আউটলাইন হয়ে যাবে 0। সেভ করলাম, রিলোড করি, আর পাবে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যাই এই সেকশনটায় যাই। সেকশনের ভিতরে কিছু জিনিস আমরা বুঝে আসি কিভাবে সেকশনটা তৈরি করা হয়েছে। এই সেকশনটা খুবই ইজি একটা সেকশন। ওই প্রথম দিকে যে HTML এর ভিডিও আপলোড করছিলাম ওরকম HTML এই ভিডিও এটা ভিডিও না, এটা ভিডিও না, এটা অন্যরকম করা হয়েছে।
তো এখানে কয়েকটা জিনিস দেখবেন। ফার্স্ট অফ অল হচ্ছে সেকশনের উপরে নিচে যে মার্জিনটা, এই মার্জিনটা যেন সেম থাকে, এই মার্জিনটা যেন সেম থাকে। অর্থাৎ এই সেকশনের উপরে যে মার্জিন, এই পরের যে সেকশন, এই সেকশনের উপরেও সেই মার্জিন থাকবে। প্রত্যেকটা সেকশনের উপরে সমপরিমাণ মার্জিন রাখার ট্রাই করবেন। একটু আপনি গবেষণা করে দেখবেন যে এখানে মার্জিনটা সমপরিমাণ আছে কি না, এটা আগে ট্রাই করে দেখবেন। যদি না থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে নিজেদের মতো ক্লাস দিয়ে আমরা তৈরি করতে পারি। আর যদি সমপরিমাণ থাকে সেটাকে কমন করে ফেলবো। একটা দুইটা সেকশন সমপরিমাণ নাও থাকতে পারে ডিজাইনের খাতিরে, তবে ম্যাক্সিমাম থাকা লাগবে সমপরিমাণ, অন্যথায় কিন্তু রিজেক্ট দিয়ে দেবে। ওকে, সো আমরা একটা কাজ করি। মার্জিনের ব্যাপারটা বুঝলাম যে এখানে যে হাইট, এখানেও সে হাইট দেবো। 2 নম্বর কথা হচ্ছে যে এখানে যে হেডিংটা, দেখেন সেকশনের যে হেডিংটা সেম টু সেম, হ্যাঁ সেম টু সেম, প্রত্যেকটা জায়গা সেম টু সেম। তার মানে এটাকে আমরা কমন করতে পারবো। এই ব্যাপারে আমরা মোটামুটি সবাই বুঝি এখন। চলেন তাহলে কাজটা শুরু করি। সেকশনের নাম দিলাম আমি অ্যাবাউট আস সেকশন। HTML চলে যাই। নাম দিলাম, কমেন্ট করে রাখি অ্যাবাউট স্টার্ট, কন্ট্রোল ডি, এন্ড। আচ্ছা, কিছু বলছেন? সেকশন এর ভিতরে আমার যাবে হচ্ছে কন্টেইনার, তার ভিতরে রো, এর ভিতরে কল এলজি কত 6, দুটো সেকশন দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে কল এলজি 6, এটা হচ্ছে কল এলজি 6। অথবা গ্রিডটা ওপেন করে দেখতে পারি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। ওকে, সো কল এলজি 6, প্রথম কল এলজি 6 এর ভিতরে আমরা কি ব্যবহার করব? ওই ভিডিওটা। সো এখানে নাম দিলাম আমি ভিডিও, নাম দিলাম। সে এখানে আসলে মূলত এটা ভিডিও না, এটা হচ্ছে একটা ইমেজ। ইমেজের উপরে এই যে একটা বাটন দেওয়া হয়েছে, বাটনে যখন ক্লিক করব পপ আপ আকারে একটা ভিডিও দেখা যাবে। ক্লিয়ার? বুঝেননি? এটা হচ্ছে একটা ইমেজ, জাস্ট একটা ইমেজ। ইমেজটার উপরে একটা বাটন দেওয়া, এই যে একটা প্লে বাটন দেওয়া। প্লে বাটনে যখন ক্লিক করব তখন পপ আপ আকারে একটা ভিডিও চলে আসবে। আমরা যদি মানে একটা ইমেজ ভেসে উঠবে, একটা ভিডিও বেশি উঠবে, দাঁড়ান দেখাচ্ছি। যে কোনো জায়গাতে করতে পারি আমরা, আচ্ছা ডাউনলোড করে করতে পারি। সাধারণত ভিডিও কেউ ডাউনলোড করে না, তাহলে সাইটটা অনেক ভারী হয়ে যায়, ইউটিউব বা অন্য কোনো জায়গায় লিঙ্ক দিয়ে দেয়। এই যে ক্লিক করলাম, ক্লিয়ার? এই স্টাইলটাই আমরা করবো। এটা আপাতত প্রয়োজন নাই, রেখে দিই। সো ভিডিওর ভিতরে ফার্স্ট অফ অল এখানে একটা ইমেজ আনা হয়েছে। ইমেজটা আমরা এখানে সরাসরি নিয়ে আসতে পারি আইএমজি ট্যাগের মাধ্যমে। ইমেজের উপরে আবার একটা ওভারলে দেওয়া আছে, ওটা আমরা তৈরি করব। ট্রিম, আচ্ছা ফাইল থেকে সেভ করবে। ওকে, এখানে আমরা লিখে দিলাম অ্যাবাউট আইএমজি। বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কথা না। ইমেজেস স্ল্যাশ অ্যাবাউট আইএমজি, এখানে বলে দিলাম অ্যাবাউট আইএমজি। ওকে, সেভ করি। অল্প অল্প করে কাজ আগাই। চলে আসছে। উপরে একটা মার্জিন দেওয়া প্রয়োজন ছিল, মার্জিনটা একটু মেপে আসে কত দেওয়া যায়। এখান থেকে এই পর্যন্ত কত 80 পিক্সেল, তাই তো?
আচ্ছা, সো এই 80 পিক্সেল দেওয়ার জন্য আমরা এই যে সেকশনটা, এই সেকশনের এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি। প্রত্যেকটা মূল সেকশনের এখানে চাইলে একটা ক্লাস ব্যবহার করতে পারি, ঠিক আছে? বলতে পারি সেকশন মার্জিন বা সেকশন স্পেস, বা অনেকে এখানে সরাসরি লেখে যে এমটি 80 এরকম লেখে, অনেকে যা খুশি তাই দেন, কোনো অসুবিধা নেই। সো এটাকে কপি করি, কোথায়? কমন সিএসএস এ ডট সেকশন মার্জিন, মার্জিন টপ 80 পিক্সেল। দেখেন রেসপন্সিভ করতে অনেক সুবিধা, তো মানে প্রত্যেকটা সেকশনে আবার 80 পিক্সেল মার্জিন থাকবে। মার্জিন থাকবে। তো এখানে আমার রেসপন্সিভ করতে দেখবেন অনেক সুবিধা হয়ে যাবে। জাস্ট একটা জায়গায় রেসপন্সিভ করব, সব জায়গায় অটোমেটিক পেয়ে যাবে। যে যে সেকশনে ওই ক্লাসটা থাকবে সেই সেকশনে মার্জিনটা পেয়ে যাবে অটোমেটিক। ক্লাসটা দিয়ে দিতে হবে। আচ্ছা, সো নিচেরটা তো আপাতত প্রয়োজন নেই, কারণ নিচেরটার মার্জিন টপ যখন দেবো নিচে এমনি জায়গা তৈরি হয়ে যাবে। ওকে, সো এখানে কি করা হয়েছে, একটা ওভারলে তৈরি করা হয়েছে, একটা কি বলা হয় আইকন নিয়ে আসা হয়েছে। আমি এক এক করে কাজগুলো করে দেব। ফার্স্ট অফ অল আমার একটা সেকশন শেষ, ব্যানার সেকশন শেষ, আমার সেকশন তৈরি হয়েছে আরেকটা, নাম হচ্ছে কি অ্যাবাউট। এখান থেকে স্টাইলটা কপি করি, পেস্ট করলাম, নাম দিয়ে দিলাম অ্যাবাউট। এখানে অনেকে যে কাজটা করে, অনেকে এখানে নাম্বারিং করে দেয় যে এটা হচ্ছে 4 নম্বর সিরিয়াল। এটা আমি পার্সোনালি পছন্দ করি না, কারণ হচ্ছে এমন তো হতে পারে মাঝখানে আপনি একটা সেকশন অ্যাড করলেন, তখন কি করবেন? পুরো সূচিপত্র চেঞ্জ করবেন? সূচিপত্র চেঞ্জ করা খুব ইজি, সমস্যা হবে না, কিন্তু এই কোড গুলো আবার খুঁজে বের করবেন, কোথায় 2 নম্বর ব্যবহার করছি, কোথায় 3 নম্বর ব্যবহার করছি। দরকার নেই এত ঝামেলা করার, সে খুঁজে নিক কয় নম্বর আছে। আচ্ছা, সো অ্যাবাউট এর ভিতরে ডট অ্যাবাউট, এর ভিতরে কোনটা? ভিডিও। আমি মাঝখানে সব ক্লাস স্কিপ করে গেলাম, জাস্ট ভিডিও নিলাম, ভিডিও। একে কি করব? পজিশন রিলেটিভ করব, ডুপ্লিকেট করি, সো এটাকে কন্টেন্ট ফাঁকা, উইথ হবে কত? 100%, হাইট 100%, ব্যাকগ্রাউন্ড হবে, তাই তো? ব্যাকগ্রাউন্ড কালার, আমার মনে হয় ব্যাকগ্রাউন্ড কালার এটাই যে উপরে ব্যবহার করছিলাম সেটাই, এই যে এটা। সরি, বুঝতে কি অসুবিধা হচ্ছে? ডট অ্যাবাউট ও সরি, আমি অ্যাবাউট আমি ক্লাস নেইনি, এখানে নিয়ে নিন। প্রবলেম কোনটা? এটা অ্যাবাউট, পজিশন অ্যাবসলিউট। তো এবার বানানটা আচ্ছা দেখতেছি, লেফট থেকে 0, এখানটা ইউ হবে। চলে আসছে তাই না? সো এখানে যে কাজটা আমরা করি সেটা করে আসি। জেড ইন্ডেক্স হচ্ছে -1 আর এখানে জেড ইন্ডেক্স 1। এরপরে এখানে একটা আইকন চলে আসবে। আচ্ছা, এখানে দেখেন যে আইকনটা, এই আইকনটাকে ক্লিক করলে কিছু একটা কিছু আসতেছে, তার মানে আইকনটা কিন্তু নরমাল আইকন না, এটা অ্যাঙ্কর ট্যাগ, তাই তো? এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, হ্যাঁ, ওয়ান ক্লিক অ্যাক্টিভেট হুম, আর ফন্ট পাসল, ওভারলেটারে যে z ইনডেক্স -1 দিই, হ্যাঁ আপনি যে 1 দিতে ওভারলেটার নিচে চলে যাওয়ার কথা না? না, এটা এটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করলে সেটা এমনি নিচে থাকবে, ঠিক আছে? তারপর আমরা যদি -1 দিতে হবে। এখানে জাস্ট একটা পাওয়ার দিলাম যেন তার ভিতরে কন্টেন্ট উপরে চলে আসে, আচ্ছা, কন্টেন্টগুলো যেন শো করে। শো করে, হ্যাঁ। আইকন, আইকনের নাম কি তো ভুলে গেছি।
বুঝছে? হ্যাঁ 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 ইন্টারভিউতে প্রথম যে হলো এই যে এরকম কোনটা আছে দেখি, স্যার এই এটা বা এটাও নিতে পারি। স্যার এখন তো এই আইকনকে কালার করতে হবে, আমরা আলাদাভাবে আবার একটা ক্লাস নিতে হবে, হ্যাঁ, হ্যাঁ। এটাকে তো কালার করতে হবে। এটা তো অলরেডি একটা ডিপ একটা কি বলা হয় ট্যাগ দেওয়া আছে, আই ট্যাগটাকে ধরে কাজ করতে পারি। অথবা যেহেতু অ্যাঙ্কর ট্যাগের ভিতরে নিচ্ছি, অ্যাঙ্কর ট্যাগটা নিয়েও কাজ করতে পারি। সো চলেন এই যে ভিডিও কপি করি, ভিডিওর ভিতরে কি আছে, অ্যাঙ্কর ট্যাগ। একটা ফন্ট সাইজ দিলাম আমি সাপোজ 28 পিক্সেল, দেখি তারপরে বড় ছোট হলে দেখা যাবে না। এরপরে কি দেওয়া যায়, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে 50%, লেফট থেকে 50%, ট্রান্সফর্ম, ট্রান্সলেট, শুধু ট্রান্সলেট দিয়ে দুটোটাই বসাই দিই, -50%, কমা -50%। আছে বড় হবে স্যার। ওভারলেটা পাইনি। ও আচ্ছা, ওভারলেটা এভাবে দিলে পাবে না, আমি তো ব্যাকগ্রাউন্ড ইমেজ আকারে দেইনি, যে কারণে ইমেজের নিচে চলে যাচ্ছে। আর এটাকে একটু উপরে উঠাই দিই, সরি জেড ইন্ডেক্স 9 চলে আসছে। স্যার আমার মনে হয় এটাকে আরেকটু বড় করা উচিত, বা এখান থেকে অ্যাঙ্কর ট্যাগটাকে না ফন্ট সাইজ না দিয়ে ভিতরের যে আইকনটা সেটাকে ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ করে দিলাম আমি 60 পিক্সেল, অ্যাঙ্কর ট্যাগ দরকার নেই। ঠিক আছে, কালার চেঞ্জ করতে কালার এখানে চেঞ্জ করতে পারি, কালারটা পিক করা আছে এখানে। আইকনটা কেউ দিতে পারি, চাইলে কি বলা হয় এটা কেউ দিতে পারি, যাকে বসে দিতে পারি আমি। আইকনটাকে ধরে কালার দিয়ে দিলাম, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এখানে ইমেজটা, আচ্ছা এখানে একটা প্রবলেম আছে, দেখেন প্রবলেমটা হচ্ছে যে এই যে একটা বাহিরে চলে আসছে, খেয়াল করছেন, ওভারলে ছাড়া এসে বাইরে চলে আসছে। কারণ হচ্ছে যে ইমেজটা আমরা জানি, ইমেজটা যখন বেশি বড় হয়ে যায় তখন সে ওভারফ্লো করে বাইরে চলে আসে। তো এক্ষেত্রে আমরা ইমেজটাকে উইথ 100% করতে পারি। সো উইথ 100% করার জন্য একটা ক্লাস দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দিই অবজেক্ট ফিট? অবজেক্ট ফিট কেন দেই বা কোথায় দেই আমরা? যখন ইমেজকে যখন আমরা নির্দিষ্ট হাইট এবং উইথ দুটোটাকে কন্ট্রোল করি তখন হচ্ছে অবজেক্ট ফিট। আচ্ছা এখানে তো উইথ কন্ট্রোল করতেছি, জাস্ট চলে আসছে। এখানে আরেকটা ক্লাস অ্যাড করবেন যার নাম হচ্ছে img fluid, তার মানে হচ্ছে ম্যাক্সিমাম উইথ 100%। img fluid দেওয়া মানে হচ্ছে ম্যাক্সিমাম উইথ 100%। যখন সে চেপে আসবে, ছোট হয়ে আসবে, তখন সে যেন ডিভাইসের সাথে ফিক্সড হয়ে তার উইথ হাইটটাকে অটোমেটিক নিয়ে নেয়। img fluid না দিলেও কোনো অসুবিধা হয় না, বাট দেওয়াটা বেটার, ভালো। আচ্ছা আইএনজি ফ্লুইড তো মনে নাও থাকতে পারে, তখন আমরা ওই সিএস ওই মানে ম্যাক্সিমাম উইথ 100%, হ্যাঁ দেন কোনো অসুবিধা নেই, ইমেজের সাথে দিব, ইমেজের সাথে। ওকে, এখন কাজ হলো ক্লিক করলে উপরে একটা কিছু ভেসে উঠবে, এটা একটু পরে করি, ডান পাশে সেকশনটা করে ফেলি আগে। কল lg 6, এখানে বলে দিলাম অ্যাবাউট টেক্সট। ওকে, ভিতরে কি কি আছে দেখে আসি। ফার্স্ট অফ অল আছে কি আমার সেকশনে একটা কমন টাইটেল আছে, তাই তো? কমন টাইটেল আছে। আচ্ছা এই টাইটেলটা তৈরি করে ফেলবো, এটার নাম দিলাম আমি সেকশন টাইটেল নামে একটা ডিভ নিলাম, ভিতরে একটা h2 নিলাম, কারণ আমরা জানি ভিতরে h2 নেওয়া হয় সাধারণত।
সো এটাকে বলে দিই আমি অ্যাবাউট। এবার আমরা এটাকে কমন সিএসএস এর ভিতরে রাখবো ডট সেকশন টাইটেল কি আছে, টেক্সট অ্যালাইন সেন্টার আছে, তাই তো? টেক্সট অ্যালাইন সেন্টার আছে, ওকে ঠিক আছে, অসুবিধা নেই। আরো কিছু কাজ আমাদের করতে হবে, আমি এক এক করে দেখাই। চলে আসছে। সো এটাকে ধরি, কন্ট্রোল টি, পাসওয়ার্ড নরমাল, ফন্ট সাইজ 22 পিক্সেল, কালার দেওয়া আছে, এটা নিয়ে আসে, সবই নিয়ে আসে। সেকশন টাইটেলের ভিতরে যে S2 আছে, ফন্ট সাইজ কত, 22 পিক্সেল, টেক্সট ট্রান্সফর্ম আছে আপার কেস, আর ফন্ট ফ্যামিলি দেওয়া আছে যেটা ফন্ট ওয়েট দেওয়া আছে নরমাল 400। দেখে কি হয়, মোটামুটি একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে, 32 দিলাম, অসুবিধা নেই। এখন এই যে জিনিসটা, এটা তৈরি করবো কিভাবে, দাগটা ইমেজ আকারে তৈরি করব, তৈরি করে ইমেজ আকারে বসাই দেবো, পজিশন দিয়ে বিফোর আফটার করতে হচ্ছে যেন আপনার এটার সাথে সিমিলার থাকে, সবগুলোর সাথে একসাথে হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ এখানেও তাই আমরা করি, অসুবিধা নেই। সেই S2 কে আমি পজিশন রিলেটেড করি, আর S2 এর যে বিফোর বা আফটার যে কোনো একটা নেই, কন্টেন্ট। আচ্ছা, ইউআরএল দিয়ে আমরা ইমেজটাকে ধরে নেব, সো ওটাকে নিয়ে আসি কাট কপি করে, কই ইমেজ থেকে ট্রিম, সব ঠিক আছে, জাস্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করব। জেপিজি জায়গা করে দিই png24, সেভ, নাম দিলাম আমি সেকশন বর্ডার বা টাইটেল বর্ডার, নাম দিলে হয়। ডট ডট স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ কি করছিলাম জানি, সেকশন বর্ডার, সেভ করি। আসছে, এখন এটাকে পজিশন দিয়ে জায়গা মতো নেই, পজিশন অ্যাবসলিউট, টপ থেকে করে দিই 100%, লেফট থেকে 0, দেখি কি হয়। লেফট থেকে 50%, আমরা একটা কাজ করি তো, এটাকে উইথ করে দিই 100% দেখি। এভাবে দিলেও আসবে, সমস্যা নেই। এবার আমরা উপর থেকে মার্জিন আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে ই করতে পারি, টপ থেকে 100% না দিই, আমি 90% করে দিই, বা কি করা যায়, %20 করে দিই, ঠিক আছে। আর একটু ঠিক আছে, ওকে, যেভাবে আপনাদের ইচ্ছা সাজায় গোছায় নিতে পারেন। এটা তো কন্টেন্ট বাড়লেও কোনো কন্টেন্ট বাড়লে এটা এতটুকু থাকবে, এর চেয়ে বড় হবে না, এতটুকু থাকবে, পুরো লিখে রাখতে পারেন, নিচে ওটা বড় নিচে এটা বড় মিডলে বরাবর থাকবে এটা। এটা মিডল বরাবর থাকবে, বাট ওটা বড় আর হবে না, ওর থেকে আর বড় হবে না,
আর এটা ইমেজ যেহেতু সেহেতু বড় হওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, গেল আমাদের সেকশনের কারবার আমাদের শেষ। এখন আমাদের কন্টেন্ট নিয়ে কাজ করি। সেকশনের নিচে একটা মার্জিন দেওয়া আছে, দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেকশনের নিচে একটা মার্জিন দেওয়া আছে প্রায় 30 পিক্সেলের মতো। সো আমরা বলে দিলাম এই যে সেকশন টাইটেল, এই সেকশন টাইটেলের মার্জিন বটম 30 পিক্সেল। বোঝা যাবে না, বোঝা যাওয়ার দরকার নেই। এখানে আমরা আরেকটা ডিপ নিতে পারি, ডিপ ছাড়াও করতে পারি, ডিপ ছাড়াও করতে পারেন, ডিপ নিয়েও করতে পারেন। সেকশনের টাইটেল শেষ, সেকশনের কন্টেন্ট শুরু। ওকে, ডিপ নিয়ে করাটাই ভালো, দেখতে ভালো লাগে। কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কই প্যারাগ্রাফ ট্যাগ পেস্ট করলাম। দুটো পি নেই আমরা, তাহলে সুন্দর হবে। এখানে একটা পি ক্লোজ করে দিই, দেন আরেকটা পি স্টার্ট করে দিই। ক্লোজ তো নিচে করাই আছে। আসছে। এবার এটা যেহেতু আমাদের কমন একটা স্টাইল, সব জায়গায় দেখবেন এরকমই প্যারাগ্রাফ দেওয়া, যেখানে যেখানে প্যারাগ্রাফ ব্যবহার করা আছে সব জায়গায়, এই যে এখানে। এটাকে আমরা কমন করে দিই, প্যারাগ্রাফটাকে। কি করা যায়? কমন করা আছে 14 পিক্সেল। এটা হচ্ছে কালার, কমন করা মনে হয়েছিল না? মাইর প্রো, আচ্ছা আচ্ছা, কালারটা করা নেই। কালার করে দিলাম 7, তাই তো? লাইন হাইটটা মনে একটু কম হয়ে গেছে। কালারটা করলে যে ব্যানারের ভিতরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা কমন করা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কালারটা তাহলে কমনই করেন। ম্যাক্সিমাম জায়গায় যেখানে যে স্টাইল সেটা থাকবে। ব্যানারের ভিতরে কি এটাকে একটু অন্য স্টাইল করে দিন তাহলে। এটা কি সাদা ছিল? স্টাইল ম্যাক্সিমাম কালার হবে যেটা ওটা আলাদা করে দেবো। কই এই যে আচ্ছা, লাইন হাইটটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে, আমি একটু বাড়াই দিই লাইন হাইট 24 পিক্সেল। সাধারণত লাইন হাইট দেওয়া থেকে 1.8, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড রেশিও প্যারাগ্রাফের লাইন হাইট। 1.8 এটা হচ্ছে এম হিসেবে কাজ করে, এক প্রকার ইউনিট, পিক্সেলের মতো। ঠিক আছে, না ওটা ইএমআরএম লেখা লাগে না, না লিখলেও হয়। আচ্ছা, সো ইএমআরএম আমি বোঝাবো একটু পরে, একটু অ্যাডভান্সে গেলে তখন আমি বোঝাবো। সো 1.8 দিয়ে দিলাম, বা এটা যদি নাও দেন বুটস্ট্র্যাপে ডিফল্ট ভাবে 1.8 দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা টেক্সট ফন্ট একটু বেশি বেশি হয়ে গেছে, একটু কমাই দিই। এবার সেন্টারটা আমরা এখানে না করে সেন্টারটা এখানে করে দিই, করে দেন টেক্সট সেন্টার। ক্লিয়ার? এখানে আপনার মার্জিন বলে দেওয়া লাগবে না, বুটস্ট্র্যাপ যে ডিফল্ট মার্জিন দিয়েছে সেটাই সুন্দর, আমরা এতটুকু করে রাখলেই হলো। আচ্ছা যাই হোক, যাই হোক আমরা ওদিকে না যাই। এখানে ক্লিক করলে আমাদেরও এখানে কিছু একটা শো করবে, আমরাও অ্যাড শো করাবো। ওকে, সো এটাকে বলা হয় লাইট বক্স ইফেক্ট। লাইট বক্স, গুগলে সার্চ করেন jQuery লাইট বক্স, অনেক প্লাগইন পাবেন। এই যে একটা প্লাগইন আছে, অভাব নাই। লাইভ বক্সের পাওয়ার পয়েন্ট করে আসছে সেই একই সিস্টেম পাওয়া। হ্যাঁ, এই যে ক্লিক করলে উপরে ভেসে উঠতেছে। আমার কাছে লাইট বক্স ইফেক্টের ভিতরে সবচেয়ে ভালো লাগে যে ইফেক্টটা, তার যেটার নাম আছে ভেনু বক্স।
ভেনু বক্সটা আমি বেশি ব্যবহার করি, এটা আমার কাছে ভালো লাগে। এই লাইট বক্সটা খুব একটা বেশি ভালো লাগে না। সিম্পলের ভিতরে এটাই ভালো লাগে। ওকে, এখানে আবার ই করে দেওয়া যায়, আপনার গ্যালারি, ইমেজ গ্যালারির মতো তৈরি করে দেওয়া যায়, কাউন্ট কাউন্ট নেওয়া যায়, যে কতগুলো আছে সেগুলো কাউন্টটা নেওয়া যায়, অনেক কিছু করা যায়, অনেক কিছু করে দেওয়া আছে। যাই হোক, এটা আমরা ব্যবহার করি। ওকে, একই, এটা ব্যবহার করা যেই নিয়ম, এটা ব্যবহার করা সেই নিয়ম। এখানে একটা জিনিস দেখবেন যে npm ইনস্টল, এটা নিয়ে আবার মাথা কাটানোর দরকার নেই। এটা হচ্ছে ভিন্ন একটা টেকনোলজি, নোটপ্যাড, নোট প্যাকেজ ম্যানেজার বলা হয় npm। প্যাকেজ ম্যানেজার নিয়ে যদি কাজ করেন, নোট নিয়ে কাজ করেন, তখন আপনারা করতে পারবেন। আচ্ছা, সো এটা আপাতত স্কিপ করে এটা দেখি। ফার্স্ট অফ অল ডাউনলোড করে নিই। ওইখান থেকে অ্যাসেটস এর ভিতরে যাই, পেস্ট করি, ভেনুবক্স স্টার্ট করি, দেখি কি কি লাগবে। সিএসএস লাগবে একটা, আর লাগবে কি, যে করে লাইব্রেরি লাগবে, venbox.min.js লাগবে, তিনটা জিনিস লাগবে। একটা আমাদের নেওয়া আছে, আর একটা দুইটা লাগবে। এখানে চলে যাই। লাগবে না লাগবে আমরা দুটো নিয়ে রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, প্রয়োজন হোক আর না হোক দুটো আমরা নিয়ে রাখতে পারি। মানে যে কোয়েরি আর হচ্ছে সিএসএস দুটো আমরা নিয়ে রাখতে পারি। যে করে তো আমাদের নেওয়াই আছে লাইব্রেরি ফাইলটা, এই যে এখানে, এটার মানে হচ্ছে লাইব্রেরি ফাইলটা, তো লাইব্রেরি ফাইলটা আমার নেওয়াই আছে, তো প্রয়োজন নেই। বাকি যে দুইটা, সেই দুইটা আমি এখান থেকে নিয়ে আসলাম। সিএসএস এর ভিতরে জেএস এর ভিতরে জাস্ট লিংক আপটা করে দেব। এখানে লিংক সিএসএস কোনটা, ভেনুবক্স, স্ক্রিপ্ট জেএস ভেনুবক্স, ক্লিয়ার। এবার কি করব, এখান থেকে দেখতে পারেন তারা কিভাবে করছে। এর থেকে আরো মজার বিষয় হলো তারা এইখানে সরাসরি কোড দিয়ে দিয়েছে। এটা ওপেন করেন, এই যে এই ডিজাইনটা যদি নিতে চান, যে এই লাইনটা কপি করলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য আমার কাছে এটা ভালো লাগে, এটা ডকুমেন্টেশনটা খুব ইজি। আমাদের প্রয়োজন হচ্ছে আমরা একটা ইউটিউব ভিডিও আনবো, তাই তো। এই ইউটিউবের ডেমোর উপরে এই কোড ওপেন করেন, কোথায়, এই যে ইউটিউব, তার মানে এই লাইনটা আমার কপি করতে হবে। আমি আপাতত এটা কপি করে দেখাচ্ছি, এটাকে কপি করি। এটা মানে হচ্ছে যে বাটনটা ক্লিক করব, ক্লিক করলে একটা কিছু আসবে, সো এটাকে কপি করলাম। ওই এই যে এখানে আপাতত পেস্ট করি, পেস্ট করে আমরা যদি এটাকে এখানে রাখি, তাহলে তো আমার বাটন দুইটা হয়ে গেল, উপরে একটা নিচে একটা। তো আমরা একটা কাজ করি, এই বাটনের ভিতরে এক্সট্রা কি কি আছে সেটা দেখি, অথবা এইখানে দেখেন এই বাটনের ভিতরে ইউটিউব কথাটা আছে, ওই ইউটিউবের জায়গায় ওই আইকন বসাই আইকনটা বসাই দিলাম, এই তো কাট করে বসাই দিলাম, উপরে এটা আমাদের দরকার নেই, খুব ইজি। আর এই স্টেপের ভিতরে ইউটিউবের লিঙ্কটা ধরাই দিই, যে ভিডিওটা দেখাইতে চাই। চলেন ইউটিউবে, কি দেওয়া যায়, ডিভিশনের ভিডিও আমার একটা চ্যানেল আছে ভিডিও দেখে, আমার মনিটাইজেশন ইমেল চ্যানেল আছে ভিডিও দিয়ে। এখান থেকে শেয়ারে যান, এই লাইনটা কপি করেন, এমবেড করার প্রয়োজনে এমবেডটা করলাম না, এই লাইনটা কপি করে এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে। সেভ করি, দেখি আসলে কাজ করলো কি না, ক্লিক করেন, কাজ করেনি। কেন কাজ করেনি বলেন, কাজ তো করতেছে না, বলেন। পেস্ট করলাম, এখানে দেখেন ডকুমেন্ট রেডি বলে একটা কথা আছে। ডকুমেন্ট রেডি কি, ডকুমেন্ট রেডি মানে হচ্ছে যে আপনার ফার্স্ট অফ অল HTML গুলো সব লোড হবে, এবং HTML গুলো সব CSS নিয়ে লোড হবে, লোড হওয়ার পরে আমার এই জাভাস্ক্রিপ্ট গুলো রান করবে।
এটাকে বলা হয় ডকুমেন্ট রেডি। ক্লিয়ার? আমরা চেষ্টা করব আমাদের যত কাজ আছে সব কাজ ডকুমেন্ট রেডির ভিতরে রাখতে। তাহলে আগে HTML, তারপরে CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট। না হলে কি হবে, কোনো কারণে জাভাস্ক্রিপ্টে কোথাও একটা বাগ আছে, কোথাও একটা ভুল আছে, তাহলে সেই জায়গা যখন আটকে যাবে পুরো HTML CSS সহ আটকে যাবে, নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? সো এই ডকুমেন্ট রেডিটা আমরা একদম ফার্স্টে নিয়ে আসলাম। এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ, এটা হচ্ছে আমার স্লাইডার। সো এখানে আমি একটা কমেন্ট করে রাখি যে স্লাইডার্স নামে একটা কমেন্ট করে রাখি। এখানে বলে দিলাম এই ইফেক্টটার নাম আছে লাইট বক্স, তাই তো? বলে দিলাম লাইট বক্স। বুঝাইতে পারছি কোনটা? এটা হচ্ছে আমি ডকুমেন্ট রেডি, যেমন আমি ক্লিকের ভিতরে লিখতাম না, ক্লিকের ভিতরে ফাংশন লিখতাম, এখানেও ডকুমেন্ট রেডির ভিতরে আমি ফাংশন লিখছি। তার মানে হচ্ছে যখন আমার HTML এর ডকুমেন্ট সব রেডি হয়ে যাবে তখন যেন এই কোডগুলো এক্সিকিউট করে, আদারওয়াইজ যেন এই কোডগুলো এক্সিকিউট করে না। বুঝে আসছে? যত সময় পর্যন্ত HTML CSS কমপ্লিটলি চলে না আসবে অত সময় পর্যন্ত এই ডকুমেন্ট রেডির ভিতরে যে কোডগুলো আমরা লিখবো সেগুলো রান করবে না। HTML CSS কমপ্লিট আসতে তো সময় লাগে না, আগে HTML গুলো রান করে ব্রাউজার CSS গুলো নিয়ে, HTML CSS যখন কমপ্লিট চলে আসবে তখন আমার এই কোডগুলো রান করবে। ক্লিয়ার? তাহলে ধারাবাহিকভাবে রান করবে, যেখানে ব্যানার স্লাইডার পাবে, ক্লাস পাবে, আগে ব্যানার স্লাইডারকে রান করবে, তারপরে পরের HTML গুলো আসবে, HTML CSS জাভাস্ক্রিপ্ট সবগুলো একত্রে রান হওয়া শুরু করবে। এরকম হলে প্রবলেম হয় অনেক সময়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে বাইরে গেলে সমস্যা হয় অনেক সময়। জাভাস্ক্রিপ্টের ভিতরে একটা আইডি নিছেন, কোনো কারণে আপনার ব্রাউজার স্লো হওয়ার কারণে সে আইডিটা এখনো পর্যন্ত রান হয়ে পারেনি, তখন তো খামোখা একটা এরর আসবে, তাই না? প্রবলেম হয় এরকম, কোনো সময় অনেক সময় প্রবলেম হয়। আবার অনেক সময় ডকুমেন্ট রেডি ফাংশন লিখলে কাজ করে না, অনেক কিছু সবকিছু মাথায় রেখে কাজ করতে হয়। বলে দেওয়া থাকে যেখানে কাজ করে না সেখানে বলে দেওয়া থাকে যে এটা ডকুমেন্ট রেডি ভিতরে লিখবেন না, কারণ এটা ফার্স্ট অফ অল আপনাকে রান করতে হবে, বলে দেওয়া থাকে। হ্যাঁ, এখানে দেখেন ভ্যালু বক্স নামে একটা ক্লাস আছে, তার মানে এখানে অলরেডি আমরা ব্যবহার করছি কোথাও না কোথাও এই যে অ্যাঙ্কর ট্যাগের সাথে ভ্যালু বক্স। এইবার দেখি কাজ করলো কি না। কাজ করছে? খুব কি কঠিন? একেবারে ইজি কাজ, কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে আমরা এর সামনের সেকশন গুলো তৈরি করার ট্রাই করি, দেখি পারি কিনা। এরপরে কোনটা আছে? সরি, প্রচুর গরম হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরের সেকশন হচ্ছে আমার এটা। এটা কি তৈরি করতে পারবো? এরকম কোন সেকশন তৈরি করছি আমরা, মনে আছে তো? হ্যাঁ, এটা তো জাস্ট সবগুলো নিয়ে মার্জিন দিয়ে ঠিকঠাক লাগানো করতে হবে। এটা অলরেডি আমাদের তৈরি করা আছে। ওকে, তারপরেও চলেন আমরা করি। কি কি আছে এর ভিতরে? পুরো সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে আমরা বানাবো, তার ভিতরে আমার ইমেজ গুলো আছে। নাম দেওয়া যায় কি? গ্যালারি। গ্যালারি স্টার্ট, দেন কন্ট্রোল ডি, এন্ড। সেকশন ক্লাস করে দিলাম গ্যালারির পাশাপাশি কি করছিলাম? সেকশন মার্জিন মনে হয়, সেকশন মার্জিন তো এই যে সেকশন মার্জিন, উপরে একটু জায়গা পাওয়ার জন্য। সো এখানে করে দেব কন্টেইনার রো, তার ভিতরে কল এলজি কত? 4, তিনটা আছে, একটা দুইটা তিনটা 4। আচ্ছা, এর ভিতরে আমি নাম দিলাম সাপোজ কি দেওয়া যায়? গ্যালারি কল দিলাম, মানে গ্যালারি কলাম, তিনটা কলাম রাখবো আমরা। সো গ্যালারি কলামের ভিতরে
অলরেডি যদি বুঝে থাকেন তাহলে কাজটা আপনারা খুব সহজে বুঝবেন। এটা হচ্ছে স্মল ইমেজ, এটা হচ্ছে বিগ ইমেজ। বলে দিলাম স্মল img, দুইটা ইমেজ কাটে, এত ইমেজ কাটতে ভালো লাগতেছে না। ইমেজ থেকে ট্রেন, বুঝতে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে না? আপনাদের কষ্ট হওয়ার কথা। হ্যাঁ, আচ্ছা, এটাকে জেপিজি করে ফেলি। নাম দিলাম গ্যালারি 1। কোথায় এরপরে ইমেজ তো আল্লাহ না আছে, একটু ভালো ভালো ইমেজ। আচ্ছা, এটাই নেই। ইমেজ থেকে ট্রিম, ফাইল থেকে সেভ ফরওয়ার্ড, আচ্ছা জেপিজি থাক, অসুবিধা নেই। গ্যালারি এর নাম দিলাম 2। আচ্ছা, img, এখানে ইমেজেস স্ল্যাশ গ্যালারি 1 বলে দিলাম গ্যালারি img। স্মল ইমেজের নিচে আছে হচ্ছে আমার বিগ ইমেজ, বিগ img ইমেজেস স্ল্যাশ কত গ্যালারি 2। সেভ করি। মোটামুটি চলে আসছে। বাকি রইল আমাদের সেকশন টাইটেলটা। কোথায় এখানে ব্যবহার করছি, কোথায় জানি, এই যে সেকশন টাইটেলটা কপি করি, এই কন্টেনারের ভিতরে রোর আগে এটা বসাই দিই। এখানে একটু ভেজাল আছে কাজটা করতে। ভেজালটা দেখেন, জি জি জি, এখানে আচ্ছা, এখানে দেখেন টোটাল ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, টোটাল সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। ওকে, এই ব্যাকগ্রাউন্ডটা কাকে দিবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা কাকে দিবেন? একে দিবেন, একে দেওয়া লাগবে তাই না? একে একে যদি দেন তাহলে এই সেকশন টাইটেলটা কি এর উপরে আসবে না? উপরে আসবে তো। একটা সেকশন শুরু হওয়ার আগে তার উপরে টাইটেল বসাই দিলেন, ব্যাপারটা কেমন না? একটু বিশ্রী দেখাচ্ছে না? বুঝতে পারতেছেন? উপরে তার মার্জিন বটন দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে উপরে যে মার্জিন বটন ইউজ করা আওয়ার গ্যালারি লেখাটা সবই তো একটা ব্যাকগ্রাউন্ড। না না, আওয়ার গ্যালারিটা ছাড়া, আওয়ার গ্যালারির পর থেকে ব্যাকগ্রাউন্ড শুরু হয়েছে। বুঝতে পারছেন বিষয়টা আমি কি বোঝাতে চাচ্ছি? সো আমরা কিভাবে করতে পারি এটা? আগের সেকশনের মার্জিন দিয়ে হয় না, আগের সেকশনের মার্জিন বাড়াই দিয়ে তারপরে তুমি একটু ফাঁকা করে তারপরে করব। পুরোটা যদি আমরা মেইন টিকের ভিতরে নিই, এটাই তো করবো আমরা, সিম্পল কাজ, এত চিন্তা করার দরকার নেই, এটা করলেই তো হয়ে যাচ্ছে। তাহলে তো আমার সব ঠিকঠাক রইলো। হ্যাঁ, একবার একটু বুঝাবেন, এটা বুঝলাম। এই যে এই সেকশনটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম। এখন এই কন্টেইনার সহ পুরো সেকশনটাকে ধরে আমরা একটা কমন ডিবের ভিতরে নিয়ে আসলাম। সাপোজ বলে দিলাম আমি বিজি এরিয়া, বা বিজি এরিয়া লেখাটা ঠিক হবে না, এখানে বলে দিলাম গ্যালারি বিজি, এর ভিতরে আমি পেস্ট করে দিলাম। এখন এই গ্যালারি বিজির উইথ কত, 100% না? এটা ধরেই তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারতেছি। তাহলে আমার রুলসটা ঠিক থাকলো, মানে কোডটা একটা স্ট্যান্ডার্ড হলো। অনেকভাবেই তো করতে পারি, বাট একটা স্ট্যান্ডার্ড ওয়ে তো আছে। আচ্ছা,
সো দুইটা ইমেজ নিয়ে আসলাম, এটাও আমরা নিয়ে আসলাম, দেখি আউটপুটটা কি আসলো আমাদের। চলে আসছে ঠিকঠাক মতোই। এখানে 30 পিক্সেল মার্জিন পাওয়ার কথা, সেটাও আশা করি পাইছে। আচ্ছা, এবার আমরা এক এক করে কাজগুলো সেরে ফেলি। কমনের ভিতরে এখানে আমরা বলে দিই যে আমরা সেকশন একটা বাড়াইলাম 5 গ্যালারি। এখান থেকে স্টাইলটা কপি করি, একসঙ্গে অনেক কিছু চলতেছে তো পিসিতে, যে কারণে প্রবলেম গুলো হচ্ছে। সেটা গ্যালারি, গ্যালারির ভিতরে কোনটা নিব আমরা ফার্স্টে? গ্যালারি বিজি, তাই তো? গ্যালারি বিজি, ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপাতত ইমেজটা এখানে রাখি, পরে কেটে নিয়ে যাচ্ছি ভিতরে। অফকোর্স ইমেজ, এই যে দেখতে পাননি, এই যে ইমেজটা। ও দেখা যাচ্ছিল না, সেভ করে গ্যালারি বিজি। সো ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল এখানে বলে দিলাম //images gallery bg.jpg, background repeat, no repeat, background size, cover, background position, center. চলে আসছে। এরপরে কি লাগবে? পজিশন, রিলেটিভ, একই কাজ দেখেন বারবার বারবার ঘুরে ফিরে আসে, এই জন্য ভালো লাগে না। নতুন নতুন কাজ আসলে মজা লাগবে, তাই না? কন্টেন্ট ফাঁকা উইথ 100%, বুঝি নাই। পুরোনো কাজ আসছে, ব্যাক প্র্যাকটিস হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যার এই পুরো প্রজেক্টটা করলে এটা করলে আগে সব ক্লাসে সব কিছু চলে আসবে। নতুন নতুন ক্লাস শিখতেছে, এটা তো দরকার নেই, ভুলে যান নতুন ক্লাস শেখা, নতুন করে ডিউটি সবকিছু কলেজ সবই নতুন জিনিস না, আগে তো মানে ওইটা সহ বুঝিসটা যুক্ত হয়েছে, ওইটা পেশা লাগে। স্যার পানি কেন? স্যার ওইখানে অতখানি মানে গাঢ় করে দেওয়ার পরে গ্রেডিয়েন্ট মানে যাই হোক একটা পর্দার মতো দেওয়ার পরে আর উপরে এতগুলো ইমেজ রাখার পরে মানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা রাখার অর্থ কি? এই ইমেজটা রাখার অর্থ কি? এই ইমেজ রাখার অর্থ কি? না ব্যাকগ্রাউন্ড এটা হ্যাঁ ওটা তো দেখাই যায় না। আমরা এই সিরিয়াল যে লোকটা তৈরি হ্যাঁ, তার আগে তুমি একটা দেখাইছিল তো, যে এটা তৈরি করছে না, তার ঠিকানা দিয়ে নিয়ে যান আমার কাছ থেকে, জিজ্ঞাসা করেন যে আপনি এই জিনিসটা কেন এত ঝামেলা করতে গেলেন। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করতে পারেন। এখানে আমরা ওয়েতে জায়গা ভুলে উইন্ডো লিখে ফেলছিলাম, যে কারণে আসে না। ঠিক আছে, ওয়েতে জায়গা লিখে ফেলছিলাম উইন্ডো, আসছে। ওকে, আর কি করা যায়? এখানে আমরা দেখতে পারতেছি যে উপরে নিচে একটু প্যাডিং দেওয়া আছে, এখানে 30 পিক্সেল, এখানে 30 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। প্যাডিংটা আমরা দিয়ে আসি, এই সেকশনটাকে আমরা প্যাডিং দিয়ে আসি 30 পিক্সেল, ডানে বামে 0। ওকে, ঠিক আছে। এরপরে এই লাইনটা এবার কাট করি, লাইনটা দরকার নেই। কাট করে কোথায়? স্টাইল। ওকে,
এবার আমরা আনুষঙ্গিক অন্যান্য যে কাজ আছে সে কাজগুলো করে আসি। ফার্স্ট অফ অল এখানে যে মার্জিন বটমটা দিব এটা দিয়ে আসি। এটা কমন করার একটা নিয়ম দেখাইছিলাম, মনে আছে তো? গ্যালারি কলামের ভিতরে প্রথম যে ডিপটা, তাই তো? তো ধরেন গ্যালারি ভিজিটটা আমি আর ধরলাম না, গ্যালারি ভিজিটটা যে কারণে আমরা করছি সেটা সেখানে হয়ে গেছে, আর আমি ধরতে গেলাম না। পেস্ট করলাম গ্যালারির ভিতরে গ্যালারি COL কলমটাকে ধরি, তারপরে এর ভিতরে যে ডিপের ফার্স্ট চাইল্ড মার্জিন বটম 30 পিক্সেল। চলে আসছে। জি জি জি, ব্যাকগ্রাউন্ড তো পাবে না, কারণ আমি লিঙ্ক তো ঠিক করিনি। চলে আসছে। এবার হচ্ছে এখানে দেখেন এই যে একটা আলাদা স্টাইল দেওয়া আছে, তার মানে এটাই আমার মূল স্টাইল হবে, এটা বোঝাই দেওয়া আছে। কি কি আছে এর ভিতরে? একটা ওভারলে আছে, একটা বক্স আছে, কালার, টোটাল একটা ওভারলে, তার ভিতরে একটা কন্টেন্ট আছে, টোটাল একটা ওভারলে, তার ভিতরে কন্টেন্ট। তো যেখানে ওভারলে ভিতরে কন্টেন্ট থাকে সেটা আমরা বিফোর আফটার না বানাই, একদম সরাসরি ডিপ দিয়ে বানাই, সহজ হয় করতে। দেখেন কিভাবে করি। এই যে এখানে আমরা বলে দিই, এখানে আমরা ডট ওভারলে বলে দিতে পারি। আর এখানে আমরা যদি চাই কমন একটা ক্লাস নিতে পারি, নিলাম গ্যালারি আইটেম। ওকে, তাহলে ধরতে আমাদের সুবিধা হবে। সো ওভারলের ভিতরে কি থাকবে? একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ফন্ট অপশন থাকবে, তাই তো? এটা অ্যাঙ্কর ট্যাগ না? এবার ফন্ট অপশন থাকবে, ফন্ট অপশনটা নিয়ে আসি। ওটা আসুক, আমরা এই ফাঁকে কাজগুলো শেষ করে ফেলি। ডুপ্লিকেট করি, নিচে নামা নিয়ে আসি। গ্যালারি কলামের ভিতরে কি আছে? গ্যালারি আইটেম। গ্যালারি আইটেমটা পজিশন কি থাকবে? রিলেটিভ থাকবে। সো গ্যালারি আইটেমটা এখানে না লিখে এটাকে উপরে লেখাটা ভালো হবে, এখানে না, সিরিয়ালটা রক্ষা করলাম। আচ্ছা, এরপরে এখানে বলে দিলাম গ্যালারি আইটেমের ভিতরে যে ডট ওভারলেটা আছে, ডট ওভারলেতে কি কি হবে দেখেন। ফার্স্ট অফ অল উইথ হবে হচ্ছে 100%, হাইট হবে 100%, ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসে, কালারটা এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা। জি জি, 100% দাও, হোভার করলে চেপে আসতেছে। এখানে কত? 50%। রেড না, এটা অ্যাকুরেটলি রেড না, এই যে এই একটা কালার দিলাম। এই পাশে তিনটা যে মূল্য আছে, এই তিনটা যাই হোক ওই পাশেরটা যাতে করে সেটা চেঞ্জ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই তিনটা এখানে এখানে সাদাই হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এটা না, নিতে পারিনি। ওকে, আর এখানে হচ্ছে সার্চ নামে একটা এরকম একটা বাটন ছিল, তাই না? আচ্ছা আসুক। আর এর পাশাপাশি ওভারলের ভিতরে কি ছিল? একটা বর্ডার ছিল, বর্ডার 2 পিক্সেলের মতো বর্ডার দেওয়া ছিল, আমি আন্দাজে দিয়ে দিই সলিড সাদা। 2 পিক্সেল নাকি বেশি মনে হয়, আরো বেশি, 5 পিক্সেল।
5 পিক্সেল এত। এরপরে কি আছে পজিশন অ্যাবসলিউট টপ থেকে 0 লেফট থেকে 0 সেভ করি রিলোড করি পাইছেন ইমেজটা বড় হয়ে গেছে সো এই প্রত্যেকটা ইমেজের জন্য আমাদের উচিত সেই দুইটা ক্লাস অ্যাড করে দেওয়া তাহলে ইমেজগুলোর প্রবলেম হবে না ক্লাস করে দিলাম w100 আর কি img fluid ঠিক আছে আচ্ছা গ্যালারি আইটেমের ভিতর ওভারলে আমরা একটা মাত্র ওভারলে তৈরি করছি ওকে ফাইন কোনো সমস্যা নাই এখন এখান থেকে এটাকে নিয়ে আসি ওভারলের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ তার ভিতরে পেস্ট করে দেব ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা ওটা কি কোনো যে ইমেজ ফ্লিপ বা 100% কি চলবে না না ব্যাকগ্রাউন্ড ইমেজ না ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমরা ইমেজ সাইজ দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার তাহলে তো প্রয়োজন হচ্ছে না এখন এই আইটাকে ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো হাইলাইট দিই ইমেজটা ব্যাকগ্রাউন্ডের অবশ্যই দিয়েছি কভার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার না আমরা মেইন ডিভের তো কোনো হাইলাইট দিই নাই না ডিভের হাইট উইথ এখন থেকে আমরা স্কিপ করে যাচ্ছি স্কিপ করে যাচ্ছি তাহলে আমরা কভারটা করবে প্যারেন্টস কে ডিভের আমরা উইথটা কন্ট্রোল করতেছি কলের মাধ্যমে হাইটটা হচ্ছে কন্টেন্ট অনুযায়ী পেয়ে যাচ্ছে সো যে উইথটা পাচ্ছে যে হাইটটা পাচ্ছে হ্যাঁ ওই অনুযায়ী পেয়ে যাচ্ছে ঠিক আছে এখানে আমি সাইজ করে সরি ফন্ট সাইজ করে দিলাম আমি 60 পিক্সেল আন্দাজে একটা দিয়ে দিলাম আর কালার দেওয়া আছে কত সাদা কালার আছে উপরে যে বক্স নিয়ে আছে সব ইমেজ থেকে একটা ছোট হবে সাইজে জি 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 উপরে যে বক্সটা নেওয়া হয়েছে লাল রঙের একটু ছোট হবে ওটা করবো আমরা সমস্যা নেই সো এখান থেকে এই অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে আমরা পজিশন দিয়ে আসি বুঝতেছেন বুঝতে কষ্ট হচ্ছে নাকি আমরা তাড়াতাড়ি যাচ্ছি পজিশন অ্যাবসলিউট টপ থেকে 50% লেফট থেকে 50% তারপরে কি ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% কমা -50% বিশাল বড় ইমেজ হয়ে গেছে এত বড় দিলে ভয় পাবেন না ছোট করে দিচ্ছি ওকে না আচ্ছা এখন এই ইমেজটা দেওয়ার মানেটা কি এটা ইমেজটা বড় করে দেখাবে এই তো তার মানে ওই সে লাইট বক্স ব্যবহার করব আমরা ব্যবহার করব একটু পরে করি আমরা আগে হোভারের এফেক্টটা তৈরি করে আসি সেইখানে ওভারলে যেটা ওভারলেটা নরমালি ওভারলে দেখেন খেয়াল করেন ওভারলের ভিতরে কিন্তু আমার অ্যাঙ্কর ট্যাগটা সো ওভারলে প্যারেন্টসটাকে ধরে যদি আমি অপাসিটি 0 করে দিই তার মানে কি অ্যাঙ্কর ট্যাগ সহ নিয়ে এসে অপাসিটি 0 হয়ে যাবে 0 হয়ে গেছে সো এটাকে একটু পরে করি আমি ফার্স্ট অফ অল এর স্টাইলটা করি বা এখানেই করি আমি ট্রান্সফর্ম স্কেল 0.9 দিই বুঝতেই তো পারছেন 0.9 দিলে কি হবে এতটুকু কি চলে নাকি আরেকটু বড় করতে হবে 9.2 দিলাম 9.5 দিলে আবার ঠিক আছে খুশি এবার এবার ঠিক আছে সো এবার আমরা একটা কাজ করি অপোজিট এটা 0ই থাকুক ডুপ্লিকেট করি এত কষ্ট করতে যাব না কষ্ট কম করতে যাই কেটেই দিচ্ছি এটা আরেক সমস্যা অপোজিটি 1 এখানে ট্রান্সফর্ম স্কেল থাকবে নরমালি 1 ওভার করলে এটা হয়ে যাবে তাই তো ওভার করলে এটা হয়ে যাবে সো এখানে করে দেন ট্রানজিশন ওয়াল লিনিয়ার 0.3 সেকেন্ড ক্লিয়ার ডিজাইন আমরা এখানে হোভার দিই
ওকে, সো এই ওভারলেটা আমরা এই আইটেমের ভিতরে ব্যবহার করি। বড়টা আছে কিন্তু দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপরে এই যে কল ব্যবহার করছি গ্যালারি কলাম, তিনটা হবে তাই না? কল এলজি সহ তিনটা কল এলজি হবে, 2 3 সেট করি, একটা দুইটা তিনটা, মাঝখানেটা ধরে একটু ডিফারেন্স করে দিই। কলাম অনুসারে কাজ করেছি আর এটা হুম। রো বানাইছি। আর এখানে ধরে এটাকে উপরে নিয়ে আসি, আগে বড়টা নিয়ে আসি পরে ছোটটা নিয়ে আসি। ওকে, একটা ডিজাইন করলে বাকিগুলো খালি কপি পেস্ট, খুব ইজি কাজ। আমরা চাইলে ভিতরে ইমেজটা বড় করতে পারি। এখানে হ্যাঁ করতে পারবে, কেন কাজ হবে না? অফকোর্স কাজ হবে, তবে ভিতরে ইমেজটা বড় করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে ভিতরে যে ইমেজটা আছে ওই যে আমরা শেষ সময় যে ফুল পেজ একটা ওয়েবসাইট থেকে সময় পেজটা বড় হয়ে যাচ্ছিল ওইটা ইমেজটা বড় হয়ে যাচ্ছিল, ওই যে ভিতরের ইমেজটা জুম হয়ে যাবে। zoom হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ করা যাবে, কেন করা যাবে না? এটা তো আমরা ওভারলেটা করছি, ইমেজটাকে বলো তাহলে ইমেজটাই নচল করতে গেলে ইমেজটাকে জুম করে দেবেন, স্কেল করে দেবেন, ট্রান্সফর্ম স্কেল 1 পয়েন্ট সামথিং হয়ে গেল। তাই তো? ওভারলেটাকে দিয়ে কাজ। ওভারলেটা নচল সো এখানে আমরা কি করব, ওভার ক্লিক করলে পপ আপ হয়ে আসবে ইমেজটা, তাই তো? চলেন এটাও লাইট বক্স, স্যার লাইট বক্স লাইট বক্স না ভেনু বক্স দিয়ে করি। হ্যাঁ হ্যাঁ, লাইট বক্স বা মেনু বক্স ছাড়াও তো করা যাচ্ছে ওই এই জুম ইন জুম আউট দিয়ে ওইটা না ছাড়া একটা ক্লিক করলে ভেসে উঠবে উপরে ওটা। তাহলে এরকম করা বেটার, এটা করা হ্যাঁ, ভেনু বক্স দিয়ে করাই বেটার। ভেনু বক্স দিয়ে করা যায়। হ্যাঁ, এই যে এখানে ক্লিক করলাম, এই যে এরকম আসবে, ঠিক আছে? সো এখানে দেখেন ও ক্লিক করি, এখান থেকে দেখেন প্রত্যেকটা ইমেজের ভিতরে যে এটা ছোট যে বাটনটা নিয়েছি সেগুলোকে রাখতে হবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, তাই তো? কয়েকটা জিনিস লাগবে, একটা লাগবে ক্লাস, যে ক্লাসের মাধ্যমে ওই যে আমরা ভেনু বক্সটা কল করছিলাম, ক্লাসটা অ্যাড করে দেব। ডাটা গ্যালারি বলে একটা কথা আছে, তার মানে যে কয়টা আইটেমকে আমরা একটা গ্যালারি আন্ডারে নিতে চাই, অনেকটা ইনপুট টাইপ রেডিও, সেখানে একটা নেম দিতাম, মনে আছে? যে কারণে যে কোনো একটা, প্রত্যেকটা সব একটা গ্রুপ হয়ে যেত, যে কোনো একটা সিলেক্ট হতো। এখানে ব্যাপারটা এরকম। সো আমার লাগবে কি, এই ক্লাসটা লাগবে, এতটুকু লাগবে, ওকে? আর এই স্টেপের ভিতরে ইমেজটা আমরা বসাই দেবো, যে ইমেজটা পপ আপ আকারে দেখাবে। আমরা এত কিছু না নিয়ে জাস্ট কপি করলাম এটা, এখন তো আবার সে প্রত্যেকটা জায়গায় কপি করতে পেস্ট করতে হবে, তারপরে এটা কোনো সমস্যা নেই। আমরা একত্র বসাই দিই, 3টা 4টা পেস্ট করে দিলাম, এখানে 2টা আছে, 1টা 2টা। আচ্ছা, এরপরে কি করতে হবে, এইখানে ইমেজের লিঙ্কটা বলে দিতে হবে, এই যে ইমেজটা, ইমেজের লিঙ্কটাই বলে দিই। ক্লিক করলে কোন ইমেজটা দেখাবে, গ্যালারি 1 দেখাবে, এখানে দেখাবে গ্যালারি 2, আবার এটা কি গ্যালারি 2, এটা গ্যালারি 1 1 2 2, প্রত্যেকটা গ্যালারি 1 নামে একটা গ্রুপের ভিতরে আমি অ্যাড করলাম। ইমেজ কতগুলো হয়ে গেল? 6টা কেন আগের যে ইমেজ দিছি আমরা সেগুলো গেছে, সেগুলো কি কাছে না? আগের যে ইমেজ, একটা হচ্ছে আপনার মেইন ইমেজ, যে ইমেজটা দেখা যাচ্ছে, ও আচ্ছা, আর আরেকটা হচ্ছে ক্লিক করার পরে যেটা আসছে। ইমেজটা শো করবে না, এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে ইমেজটা আছে সেই ইমেজটা শো করবে না, নরমালি শো করবে না, ক্লিক করার পরে শো করবে। অনেক সময় হয় কি যে ডিফল্ট ভাবে আপনার গ্যালারির ভিতরে যে ইমেজটা আমরা দেই, ইমেজটা থাকে যে ইমেজের ছোট ভার্সনটা, ছোটটা, যেন যেটা খুব দ্রুত লোড হয়ে যায়, আর ক্লিক করার পরে তার অরিজিনাল ইমেজটা দেখায়, বড় আকারে দেখায়। এরকম অনেক সময় করার প্রয়োজন হয়, দুই জায়গায় দুই ইমেজ লিংক করার জন্য সমস্যা নেই।
ক্লিয়ার? ছোট জিনিস থেকে থাম্বনেইল যেটাকে বলে থাম্বনেইল আর কি, হ্যাঁ, thumbnail। থাম্বনেইল ইমেজটা। সো এটাও আমরা তৈরি করতে পারলাম, এটাও তৈরি করতে পারলাম, এবং গ্যালারি সহ তৈরি করতে পারলাম। এই টোটাল কাজটা র যে কোয়ারিতে করতে পারবেন যদি একটু ট্রাই করেন, খুব কঠিন না। যে কোয়ারি জাভাস্ক্রিপ্টের কষ্ট হবে, যে কোয়ারিতে করতে পারবেন। এটা হচ্ছে আমরা যেটা ক্লাস দিয়ে হচ্ছে